নাসির মঞ্জিলের ড্রয়িং রুমের দেয়ালে থাকা ঘড়িটা টিকটিক করে চলছে। সেকেন্ডের কাঁটা 11টা 59 মিনিটে। কাঁটাটা 60-এর মিনিটে থামতে পুরো ড্রয়িং রুম কাঁপিয়ে ঘড়িটা বেজে উঠল। নাসির মঞ্জিলে অবস্থানরত সবাই আজ অলস সময় কাটাচ্ছে। সবাই বললে ভুল, একমাত্র নুসরাতই অলস সময় কাটাচ্ছে। ড্রয়িং রুম সহ পুরো বাড়ি অন্ধকার করে রেখেছে। ড্রয়িং রুমের সাথে লাগোয়া ডাইনিংও অন্ধকার করে রাখা। বড় থাই গ্লাস লক থাকার দরুন বাইরের আলো ভিতরে ঢুকছে না, আর ভিতরের আলো বাইরে যাচ্ছে না। এসি পাওয়ার 20-এর ঘরে। ঠান্ডা হাওয়া ভেসে আসছে সুরসুর করে এসি থেকে। সবাই যখন নিজ নিজ কাজে ব্যস্ত তখনই কলিং বেল বেজে উঠল। মমো অলস ভঙ্গিতে আড়মোড়া ভেঙে ঝিমিয়ে ঝিমিয়ে গিয়ে গেটের লক খুলে দিল। তখনই বাড়িতে প্রবেশ ঘটল ইরহামে। তাড়াহুড়ো করে বাড়িতে প্রবেশ করতে করতে নুসরাতের উদ্দেশ্যে হাঁক ছুড়ল। এই গতি মেরেছিস কোথায়? গতকাল রাতে তুই কি করেছিস? নুসরাত মুখ বন্ধ করে ঝুলে শুয়ে থাকলো সোফায়। ইরহামের কথার উত্তর দেওয়া তারা দেখালো না। ইরহাম ঠাউর করতে পারল না আদৌ কি মহিলা তার কথা শুনছে নাকি শোনেনি। তাই রাগী কণ্ঠে দাঁতের কপাটি পিষে জিজ্ঞাসা করলো। আরশ ভাইকে কি বলেছিস? নুসরাত চোখ তুলে ইরহামের দিকে একবার তাকায়, তারপর হাতের নখের দিকে মনোযোগ সহকারে তাকিয়ে বলে। কাকে কি বলেছি? ইরহাম তিক্ত বিরক্ত হয়ে দাঁড়িয়ে রইল, কোমরে হাত দিয়ে। হাত নিষ্পিস করছে ধরে নুসরাতকে কয়েকটা লাগানোর জন্যে। হাত আলগোছে প্যান্টের পকেটে ঢুকিয়ে দিল। খামচে ধরে জিজ্ঞাসা করলো। তুই কিছু বলিসনি? নুসরাত দুপাশে মাথা নাড়ায়। ইরহাম সামনে এগিয়ে আসতে আসতে বলে। ফোন দে। ইরহামের কথা শুনে চোখ বুলায় আশেপাশে মোবাইলের খোঁজে। নিজের আশেপাশে কোথাও খুঁজে না পেয়ে তন্ন তন্ন করে সব জায়গায় খুঁজে। সোফার উপর নিচ খোঁজ করে কোথাও খুঁজে পায় না মোবাইলটা। হঠাৎ মনে হয় ফোন তো তার পকেটে। তাই নিজের মাথায় একটা গাঁটটা মেরে ফোন পকেট থেকে বের করে ইরহামের হাতে দিয়ে শান্ত গলায় জিজ্ঞাসা করে। তোদের ছোট ভাই কি আমাকে ফোন করেছিল? ইরহাম কথা বলে না। লক খুলে কল লিস্টে ঢুকতেই নুসরাত থাবা মেরে নিজের মোবাইল নিয়ে নেয়। ভ্রু একপেশে করে বলে। আমার প্রশ্নের উত্তর দে। ইরহাম আবারও থাবা মেরে মোবাইল নিজের হাতে টেনে নেয়। রাগী কণ্ঠে বলে। কিসের উত্তর দিব? নুসরাত কর্কশ কণ্ঠে শুধায়। তুই বলবি না ছোট ভাইয়ের কি হয়েছে? ইরহাম দাঁতে দাঁত পিষে বলে ওঠে। জ্বর এসেছে? নুসরাত গোল গোল চোখে তাকায় ইরহামের দিকে। হতবিহ্বল কণ্ঠে জিজ্ঞাসা করে। জ্বর আসলো কি করে? ইরহাম নুসরাতের মাথায় গাঁটটা মারে। রাগী কণ্ঠে বলে ওঠে। তুই গতকাল রাতে ভাইয়াকে কি বলেছিস? মাহাদি ভাইয়া বলেছে তোর উল্টাপাল্টা কথা শুনে আরশ ভাইয়ের জ্বর চলে আসছে। নুসরাত মাথা চুলকে মনে করার চেষ্টা করে আদৌ কি কোনো ভাই তাকে ফোন দিয়েছিল। মাথা থেকে বের হয়ে গেছে ঘুমের জন্য। তার মাথায় চাপ দিতে আকস্মিক গতকাল রাতে নিজের করা ঘুমের ঘরে সকল কথা এক নিমিষে মনে পড়ে গেল। মনে মনে জিভ কাটলো। উপরে স্বাভাবিক থাকার চেষ্টা করে মাথা চুলকালো বোকাদের মতো। দাঁত কেলিয়ে হেসে মিথ্যা বলল ইরহামের নিকট। আসলে ভুলে গেছি। ইরহাম নুসরাতের মোবাইল টেবিলের উপর রেখে দেয়। নুসরাত গা ঘেঁষে বসতে বসতে এমনি প্রশ্ন ছুড়ে দেয়। তোর এমন কি কথা শুনে আজ সকালে ভাইয়ার জ্বর চলে এসেছে? নুসরাত মাথা নাড়ালো। ইরহাম চোখের পলক ফেলে নুসরাতের দিকে মাথা ঘোরায়। গলা চেপে ধরে রাগী কণ্ঠে বলে ওঠে। মনে করার চেষ্টা কর কি বলেছিলি। নুসরাতের মুখ ফসকে না চাইতেও বের হয়ে আসে। বলেছি জামাই ছোটবেলা মরে গেছে। কথাটা শেষ করতেই নিজের জিভ কাটে, চোখ খিচে বন্ধ করে নেয় নিজের বোকামির জন্য। কত বড় গাধা সে। ইরহামের কথায় এসে এভাবে ভুলে বলে দিল। চোখ মুখ কুচকে ইরহামের দিকে তাকিয়ে দাঁত বের করে কার্টুনের মতো হাসলো। ইরহামের দুহাত নিজের আয়ত্তে নিয়ে এসে জিজ্ঞাসা করলো। থাপ্পড় মেরেছে ওই বেটা তোকে? ইরহামের মুখ কাদো কাদো হয়ে যায়। নুসরাতের হাত থেকে এক হাত ছাড়িয়ে নিয়ে বলে ওঠে। সকালে উঠেই ভাই বাঘের মতো আমার নাম ধরে ডাকতে শুরু করলো। আমি বেচারা ব্রাশ রেখে দৌড়ালাম ভাইয়ের রুমের দিকে। রুমে প্রবেশ করার পর দেখি ওনার বিটকেল বন্ধু মাহাদি ডিভানে বসে আছে। আর চোখে ভাইয়ের দিকে তাকাচ্ছে আর হি হি করে দাঁত কেলাচ্ছে। ভাইকে ওই সময় কী রকম জঘন্য লাগছিল তুই জানিস না? এই গরমের ভিতর ব্যাটা একটা হুডি আর 3/4 প্যান্ট পরে বসেছিল। আমি বাচ্চা শিশু প্রথমে ভাইকে এমন দেখে ভ্যাবাচেকা খেয়ে গিয়েছিলাম। মনে করেছি কি না কি প্রয়োজন। ব্যাটার মনে হয় কাপড়ের দরকার আছে। মানবতা দেখিয়ে ভাইয়া বলে ডাক দিতেই ওই বেটা এসে ঠাস করে থাপ্পড় মেরে দিল কোনো কথা ছাড়াই। আমি যে ওখান থেকে নড়ব তার কোনো পথ ছিল না। এরপরে আরেকটা থাপ্পড়, এরপর আরেকটা, এরকম করে পুরো 3টা থাপ্পড় মেরে দিল রে বোন। আমি তো অবাক হই একটা বিষয়ে। নুসরাত ঠোঁটে ঠোঁট চেপে হাসছে। ইরহামের বড় বড় করে তাকানো দেখে হাসি থামানোর চেষ্টা করে। ঢোক গিলে হাসি আটকানোর বৃথা চেষ্টা করে জিজ্ঞাসা করে। কি বিষয়ে? ইরহাম গালে হাত দিয়ে ভাবে, ঠোঁট চোখা করে সব বোঝার মতো করে মাথা নাড়াতে নাড়াতে বলে। ওই বেটার জ্বর কিন্তু এমন থাপ্পড় মারলো মনে হলো আমি দুনিয়া থেকে আজকের জন্য বিদায় হয়ে যাব। নুসরাত তুই যদি দেখতি, চোখ দুটো এরকম লাল হয়ে আছে, টকটকে লাল, যেন কারোর উপরের রাগ আমাকে মেরে কমাচ্ছে। তুই বুঝতে পারছিস?
নুসরাত সোফায় মুখ চেপে ধরে হাসলো অনেকক্ষণ। ইরহামের প্রশ্নের উত্তর দিল। বুঝেছি। এত খুশি হয়েও না সোনা, আমি নিশ্চিত হয়ে বলতে পারি ওই রাগ তোর ওপর। সামনে পেলে ধপাস ধপাস করে তোর ওই টসটসে গালে দিবে। নুসরাতের হাসি থেমে গেল, মুখ পাংশুটে বর্ণের করে উঠে বসলো। এর মধ্যে নাজমিন বেগম উপস্থিত হলেন। ডাইনিংয়ে টেবিলের উপর আপেলের পিস রাখতে রাখতে বললেন, মম, ইরহাম, আসো খেয়ে নাও। ইরহাম লাফ দিয়ে আসতে আসতে বলে, ও হে সুইটহার্ট, এভাবে বললে নিজের জান তোমার জন্য হাজির করব। নাজমিন বেগম ঠোঁট এলিয়ে হাসলেন। চেয়ার টেনে দিতে দিতে মামা এসে উপস্থিত হলো। ইশরাত ল্যাপটপ হাতে নিয়ে কিছু একটা করছিল। সবাইকে আসতে দেখে সে নিজেও এগিয়ে আসলো। চেয়ারে বসতে বসতে ইরহামের উদ্দেশ্যে জিজ্ঞাসা করলো। অবস্থা কি তোর? ইরহাম আবেগে আপ্লুত হয়ে গেল। শার্টের হাতা দিয়ে চোখ মুছার ভাব করে নাক টেনে বলল, আর বলো না আপু, আমার ঘাড়। পরের কথা বলার আগেই মোমো চিমটি কাটলো। চোখ দিয়ে ইশারা করে দেখালো নাজমিন বেগমকে। সতর্কতা দিয়ে বলল, কোনো রকম উল্টাপাল্টা কথা না। ইরহাম মাথা নাড়ালো উপর নিচ, বুঝেছে সে। নাজমিন বেগম তখনও অধীর আগ্রহে দাঁড়িয়ে আছেন ইরহামের কথা শোনার জন্য। ইরহামকে চুপ করতে দেখে জিজ্ঞাসা করলেন, কি বলছিলে আব্বু? কথা শেষ করো। ইরহাম অপ্রস্তুত ভঙ্গিতে হাসলো, ঠোঁট টেনে নির্বিকার চিত্তে বলল, তেমন ইম্পর্টেন্ট কিছু না। নাজমিন বেগম আচ্ছা বলে চলে গেলেন কিচেনে। তখনই মমো ইরহামের মাথায় গাঁটটা মারল। ইরহাম রাগী চোখে মমোর দিকে তাকাতেই মমো ভেঙচি কাটলো। ইরহাম ইশরাতের কাছে নালিশ করলো। আবু দেখছো, এরা আমার ছোট হয়ে কিভাবে আমার উপর পুরুষ নির্যাতন করে। ইশরাত মাথা নাড়ায় হ্যাঁ ভঙ্গিতে। সে দেখেছে এরা কিভাবে নির্যাতন করছে তার উপর। ইরহাম কিরমির করে বলল, দূর, তুমি কিছু বলছো না কেন এদের? ইশরাত অবাক কণ্ঠে ইরহামের নিকট জিজ্ঞাসা করে। কি বলবো আমি? ইরহাম আপেলের পিস সবগুলো একসাথে নিজের মুখের ভিতর ঢুকিয়ে নাসির মঞ্জিলের দরজা দিয়ে বের হতে হতে বলে, এ বাড়িতে কেউ আমায় ভালোবাসে না, আর থাকবোই না এখানে। চলে যাচ্ছি। আজ বিকেলে আর একবার আসবো, শেষবারের মতো। তারপর আরও 7 সবার এসে আর আসবো না। নুসরাতের পিঠে ধূপধাপ। নাজমিন বেগমের হাতে থাপ্পড় পড়েছে কিছু মুহূর্ত আগে। পিঠে মার পড়ার কারণও আছে জুৎসই। কোথা থেকে বিড়াল ধরে এনে রেখেছিল নিজের রুমে, সেই বিড়াল পুরো রুমে বমি করে ভাসিয়েছে। নাজমিন বেগম একটু আগে ইশরাতের রুমে যাওয়ার সময় রুমের ভেতর থেকে বিড়ালের শব্দ পেয়েছিলেন। দরজা খুলে রুমের অবস্থা করুণ দেখতে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল মেজাজ। রাগী কণ্ঠে নুসরাতকে জিজ্ঞাসা করতে সদর্পে স্বীকার করলো বিড়াল সে নিয়ে এসেছে, তাও গর্বের সাথে। নাজমিন বেগম রাগী কণ্ঠে জিজ্ঞাসা করলেন, এই বিড়ালের বাচ্চা কেন নিয়ে আসছিস? নুসরাত নাজমিন বেগমের ভুল শুধরে দিয়ে বলল, বিড়াল না আম্মা, ওকে বিড়াল জি না হয় বন্দুক জি বলো। নুসরাতের কথা শুনে নাজমিন বেগমের মেজাজ বিগড়ে গেল। হাত আর থামাতে পারলেন না। হাত তুলে তেড়ে এসে কারোর কিছু বুঝে ওঠার আগেই পিঠের মাঝ বরাবর ধূপধাপ কয়েকটা পড়ল নুসরাতের। আর তখন থেকে মুখ ফুলিয়ে ঘুরছে বাড়িতে। অনেকক্ষণ ঘোরার পর যখন দেখলো কেউ পাত্তা দিচ্ছে না তাকে, তখন বাড়ির বাহিরে বের হয়ে আসলো। বাগানের উল্টো পাশে গ্যারেজ, সেখানে চোখ পড়তে দুটো কালো রঙের মার্সিডিজ রাখা দেখলো। সেদিক থেকে চোখ সরাতেই চোখ পড়ল নিজের অতি প্রিয় জিক্সার SF 155 FI ABS বাইক। গ্যারেজের দিকে আলগোছে পা বাড়ালো নুসরাত। ইরহামকে মেসেজ করলো। বের হ শালা, আজ আমি আর তুই বাইক রাইডে যাব। মেসেজ পাঠানোর সাথে সাথে সিন হয়ে গেল, উত্তর আসলো। আচ্ছা, আসছি বস। গ্যারেজের গেট উপর দিকে টান দিতে ক্যাচক্যাচ শব্দ হলো। বোঝাই গেল অনেকদিন পুরনো হওয়া, জং ধরেছে তাতে। ঠোঁটে ঠোঁট চেপে ভয়ার্ত চোখে বাড়ির মেন ডোরের দিকে সতর্ক দৃষ্টি ফেললো, না কেউ নেই। ধীরে সুস্থে গেট খুলে গ্যারেজে ঢুকে টেনে বের করে নিয়ে আসলো নিজের অতি প্রিয় বাইক। বাইক নিয়ে যখন নাসির মঞ্জিলের ফটকের বাহিরে বের হলো, তখন খেয়াল করলো না তীক্ষ্ণ চোখে আরশ তার দিকে চেয়ে আছে এক মনে। নুসরাতের দিকে চোখ রেখে দোতলার রেলিংয়ে নিজের বলিষ্ঠ হাত জোড়া চেপে ধরে সদর্পে টান টান করে রাখা শরীর সামান্য বাঁকিয়ে নেয় মাথা কাত করে। যতক্ষণ ইরহাম আর নুসরাতকে দেখা যায় ততক্ষণ সেই রাস্তার পানে তাকিয়ে থাকে। আরশের গতকাল রাতে জ্বর হওয়ার জন্য নাক মুখ চোখ লাল হয়ে আছে, ঠোঁটে অদ্ভুত বলি রেখার হাসি। পুরুষেলি ধারানো ক্লিন শেপ থুতনিতে হাত বোলাতে বোলাতে আরশ রহস্যময় হাসে, বিড়বিড় করে আওড়ায়, মিসেস আরশ, নিজেকে কিভাবে বাঁচাবেন আমার হাত থেকে? অলস দুপুর। অবসন্ন চোখ মুখ নিয়ে মমো বের হয়েছে নাসির মঞ্জিল থেকে। রোদ গাঢ়ভাবে পড়লেও রাস্তার আশেপাশ শেষ রাতের বৃষ্টির দরুন স্যাঁতস্যাঁতে হয়ে আছে, তাই একটু বুঝে শুনে পা ফেলতে হচ্ছে বাহিরে। একটু ভালো স্বাস্থ্য হওয়ার জন্য বৃষ্টি পড়ে থাকা জায়গায় পার হতে তার বেগ পোহাতে হচ্ছে। মাথা থেকে ওড়না পড়তেই মাথায় আবারও ওড়না টেনে নেয়। অন্যমনস্ক হাঁটার দরুন পাশ কেটে যাওয়া বাইকে খেয়াল করেনি মমো। আর তখনই ঘটে অঘটন। বাইক ওভার স্পিডে থাকার কারণে রাস্তার গর্তে জমে থাকা বৃষ্টির সকল পানি ছিটকে এসে পড়ে মেয়েটার গায়ে। নোংরা পানির সংস্পর্শে মমো সারা শরীর ভিজে যায়।
কাদা পানি শরীরের বিভিন্ন খোলা অংশে লাগতে রিরি করে ওঠে বস্ত্রবিহীন জায়গাগুলো। রাগে দুঃখে ইচ্ছে করলো মমর হাত পা ছুঁড়ে মাটিতে বসে পড়তে। আর তো দুপা আগালেই সৈয়দ বাড়ি, আর এখনই এই বাইকে সে ভিজিয়ে যেতে হলো। মম সেই বাইকের দিকে তাকিয়ে চিৎকার করে বলে ওঠে, রামছাগলের বাচ্চা, তুই কি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছিস যে এরকম বাজবাকি নয় বাইক উড়িয়ে নিয়ে যাচ্ছিস? আজ যদি মামুনিরা আমাকে নিয়ে হাসে, তোকে আমি জিন্দা পুঁতে ফেলবো। মমর ভাবতে কান্না এলো। মামুনিরা সবাই একসাথে মিলে তাকে নিয়ে হাসবে, বলবে কি করে মম এইটুকু রাস্তা আসতে তুই এভাবে কাদায় গড়াগড়ি খেয়ে নিলি। রাগে ধূপধাপ পা ফেলে সৈয়দ বাড়ির গেটে পা দিয়ে লাথি দিতে লাগলো। নিজের অসহনীয় রাগ গেটের উপর মিটাতে চাইলো। দুটো লাথি দিতে গেট খুলে গেল। উপর নিচ না চেয়ে চোখের পানি কুর্তির হাতার মধ্যে মুছে নাক টানতে টানতে ভেতরে প্রবেশ করলো। একবারও গেট খুলে দেওয়া ব্যক্তির দিকে তাকানোর প্রয়োজন বোধ করলো না। মম কান্না মোছা শেষে নাকে সর্দির উপস্থিতি পেল, তাও আবার কুর্তির হাতার মধ্যে মুছে নিল। শটান হয়ে দাঁড়ানো মাহাদি নিঃশব্দে হেসে উঠল মমর কাণ্ডে। বাড়ির বাহিরে বের হতে হতে বিড়বিড়ালো। স্ট্রেঞ্জ। মানুষের এলোমেলো পদচরণ, একপাশে চায়ের দোকানে লোক সমাগম, কথা বলা হচ্ছে রাজনৈতিক বিষয় নিয়ে। এক একজনের এক এক মতামত। কোন সরকার থাকলে কি কি বেনিফিট পাওয়া যায়, সবাই নিজ নিজ পছন্দের সরকারের ভালো গুণ তুলে ধরার চেষ্টা করছে। কেউই বসে নেই কারোর অপেক্ষায় কম। সবাই সবার অপছন্দের সরকারের খারাপ কথা বলছে, আর এসব বিষয় নিয়ে কিছুক্ষণ পরপর কথা কাটাকাটি শুরু হয়েছে সবার মধ্যে। সেই আলোচনায় যোগ দিয়েছেন হেলাল সাহেব। নিজের পাশে বডিগার্ড হিসেবে কারেন্টের খুঁটির মতো সোজা দাঁড় করিয়ে রেখেছেন জাইনকে। জাইন এসব বিষয়ে কোনো ইন্টারেস্ট আসছে না। আকস্মিক রাজনৈতিক আলোচনায় এসে যোগ দিলেন নিজাম শিকদার। কথায় কথায় উঠে আসলো তরুণ নেতা নাহিয়ান আবরার পূর্বের কথা। হেলাল সাহেব আগ্রহী কণ্ঠে জানতে চাইলেন, নাহিয়ান আবরার পূর্ব নতুন নাম শুনেছি, রাজনৈতিক মাঠে নতুন নাকি? নিজাম শিকদার মাথা নাড়ালেন, প্রশংসনীয় গলায় বলে উঠলেন, অত্যন্ত ভদ্র একটা ছেলে, এবার বিরোধী দলের হয়ে লড়বে। আমি হলপ করে বলতে পারি নিঃসন্দেহে এই ছেলেটা জিতবে, নির্বাচিত হবে মেয়র পদে। হেলাল সাহেব চায়ে চুমুক দেন, চোখের চশমা নাকে ডগা থেকে উপরে ঠেলে দিয়ে জিজ্ঞাসা করলেন, কি এমন জাদু করলো ওই ছেলে যে আপনি এত প্রশংসা করছেন চাচা? নিজাম শিকদার হাত দিয়ে মাছি তাড়ালেন। নিজের আধা পাকা পড়ে যাওয়া মাথার চুলে হাত বোলাতে বোলাতে বললেন, এমনি এমনি প্রশংসা করছি না, ছেলেটা নিঃসন্দেহে একজন ভালো মেয়র হবে। আমাদের বাড়িতে আসলে তোমার সাথে পরিচয় করিয়ে দিব হেলাল, তখন তুমি নিজেও প্রশংসা পঞ্চমুখ থাকবে ওই ছেলের কথাই। হঠাৎ নিজাম শিকদার কথা থামিয়ে জাইনের দিকে এক পলক তাকালেন। তর্জনী আঙ্গুল জাইনের দিকে তাক করে বললেন, ওই যে আপনার ছেলে ওর মতোই ভদ্র। হেলাল সাহেব বিরস মুখে এক পলক চেয়ে নিলেন জাইনের দিকে। জাইনের গম্ভীর করে রাখা মুখ খানার দিকে তাকিয়ে থেকে গলা নিচে নামিয়ে কারণ না শোনার মতো বিড়বিড় করে আওড়ালেন, ভদ্র না ছাই, দুটোই আমার গুণধর বাপের মতো মিসকে শয়তান হইছে। নিজাম শিকদার কানে শুনলেন না হেলাল সাহেবের ফিসফিস করে বলা কথা। কান এগিয়ে নিয়ে এসে শুধালেন, কি বললে হেলাল? পরিষ্কার করে বলো, শুনতে পাইনি। হেলাল সাহেব চোখ মুখ স্বাভাবিক করে জানালেন কিছু বলেননি তিনি। নিজাম শিকদার মাথা নাড়ালেন। জাইন হেলাল সাহেবকে উদ্দেশ্য করে নিরলস কণ্ঠে অনুমতি চাইল। আমার একটু কাজ আছে, আপনারা কথা বলুন, হাফ অ্যান আওয়ারের ভেতর আসছি আমি। হেলাল সাহেব অনুমতি দিতে জাইন দ্রুত পায়ে চলে গেল রাস্তার ওপাশে। কুর্তি আর জিন্স পরা একটা মেয়ের পিছু পিছু দ্রুত পায়ে হাঁটতে লাগলো। রাশভারী গলায় ডাক দিল, ইশরাত, এই ইশরাত। মানুষের ভিড়ে ইশরাতের কানে গেল না জাইনের সেই ডাক। ইশরাত নিজের পায়ের গতি বাড়িয়ে দিয়ে আরো জোরে হাঁটতে নিবে। খড়খড়ে হাতের নরম স্পর্শ পেল নিজের কবজিতে। তড়াক করে পিছু ফিরে থাপ্পড় মারার জন্য হাত উপরে তুলতেই গম্ভীর মুখ জাইনের হাসি হাসি চেহারা চোখে ভাসলো। হাত আলগোছে নিচে নামিয়ে নিল। চোখে মুখে ফুটে ওঠা ক্রোধ নিভানোর বৃথা প্রয়াস করলো। জাইনের হাতের তালু থেকে নিজের কবজি ছাড়ানোর চেষ্টা করতে জাইন চোখ দিয়ে সতর্ক করলো হাত ছাড়ানোর চেষ্টা না করার জন্যে। তাই ইশরাতও কোনো অধ্যত্বপূর্ণ আচরণ করলো না। নিজের ভেতরে একটু আগে জমা হওয়া ক্রোধ মিলিয়ে নিল এক নিমিষে নিজের মাঝে। ঠোঁটে হাসির রেখা এনে কিছু বলতে নিবে জাইন ইশরাতের হাত টেনে মানুষের ভিড় নেই এমন জায়গায় এনে দাঁড় করালো। বৃষ্টি ভেজায় মৌসুমে গলবিলে শুষ্কতা অনুভব করলো ইশরাত। ঢোক গিলে নিজের শুষ্ক গলা ভেজালো। মেয়েটা তখনও চুপ করে দাঁড়িয়ে আছে ধৈর্য নিয়ে জাইনের রাশভারী সেই কণ্ঠস্বর শোনার আশায়। জাইন নিজের পকেট থেকে একটা আধ শুকিয়ে যাওয়া ঝরঝরে ফুলের গাজরা বের করে ইশরাতের হাতে যত্ন সহকারে পরিয়ে দেয়। ইশরাত অদ্ভুত চোখে তাকিয়ে থাকলো সেই গাজরার দিকে। পেট ফেটে হাসি আসে শুকনো গাজরা দেখে, তবুও হাসি পেটে চেপে মোলায়েম কণ্ঠে জিজ্ঞাসা করে, এই আজ শুকনো গাছটা আপনি কোথায় পেলেন? ইশরাতের কথা শেষ হতে জাইন নিজের হাতে তালু দিয়ে ইশরাতের গাল স্পর্শ করে কণ্ঠে মোলায়েমতা এনে গম্ভীর গলায় জিজ্ঞাসা করে, পছন্দ হয়েছে আপনার?
ইশরাত উপর নিচ মাথা নাড়ায়, ঠোঁট কামড়ে হ্যাঁ কথাটা বলতে গিয়ে মৃদু শব্দে হেসে ওঠে। জাইন নিজেও ইশরাতের সাথে হেসে ওঠে। শব্দ হয় না সেই পুরুষালী হাসি, শুধু একটা বলি রেখা দেখা যায় শুভ্র সেই মুখে। ঠোঁটের দুপাশে হাসির রেখা পড়ে, তাও আবার নিমিষে উধাও হয়ে যায় চাপদারির দ্বারা আবরণকৃত গম্ভীর মুখের আড়ালে। ইশরাতের হাত নিজের হাতের মধ্যে যত্ন সহকারে নিয়ে উল্টো পথে হাঁটতে হাঁটতে বলে ওঠে। আপনি কি জানেন ইশরাত? ইশরাত গাজরায় চোখের সামনে ধরে হাত বোলাতে বোলাতে বলে। কি? জাইন ইশরাতের মুখের দিকে তাকায়। শুভ্রবর্ণের মুখ রোদের আলোয় লাল হয়ে আছে, গালগুলো টকটকে লাল, যেন জাইন একটু টোকা দিলেই রক্ত ঝরঝর হয়ে পড়বে। অপার্থিব আদলে মুখে গম্ভীরতা এনে নিজের গ্রীবা হালকা বাঁকে ইশরাতের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে জানায়। আপনি ফুলের মতো সুন্দর। ইশরাত হাসে, মুখে কিছুটা আগ্রহী তা নিয়ে জিজ্ঞাসা করে। একটা প্রশ্ন করতে পারি? জাইন টান টান হয়ে সোজা দাঁড়ায়, ইশরাতের দিকে আর চোখে তাকিয়ে বলে। একটা কেন, 100টা জিজ্ঞেস করুন। ইশরাত হাসলো। জাইনের সাথে চুপচাপ সামনের দিকে না জানা গন্তব্যের দিকে হাঁটতে হাঁটতে জিজ্ঞাসা করলো। আপনি আমার হাত এমন করে ধরেন যেন একটু শক্ত করে ধরলে আমি ব্যথা পাবো, এর কারণ কি? ইশরাত নিজের মনে প্রশ্নটা সুন্দর করে সাজালো, জাইনের নিকট বলতে গিয়ে অগোছালো হয়ে গেল। মনে মনে জিভ কাটলো, এইভাবে তার মতো দামড়ি মেয়ে সামান্য একটা প্রশ্ন করতে গিয়ে এভাবে ঘেটে করে দিয়েছে। কি বিচ্ছিরি একটা অবস্থা। লজ্জা সংকোচ বিড়ম্বনায় চোখ মাটির দিকে পতিত করলো। উপরে তোলার সাহস হলো না। জাইন ইশরাতের নিজের প্রতি এত সংকোচ, লজ্জা, বিরক্তি চুপচাপ দেখলো। এক মনে অবলোকন করলো মেয়েলি সেই নীরবতা। অনেকক্ষণ তাদের মধ্যে নীরবে সময় কাটলো, কেউ কোনো কথা বলল না। জাইন ইশরাতকে সময় দিল যাতে নিজের লজ্জা কাটাতে পারে। সময় অতিবাহিত হলো কিয়ৎকাল, তারপরও ইশরাতকে চোখ তুলে তাকাতে না দেখে নিজ উদ্যোগে জাইন এক পা গেল। যা বুঝলো সে, এই মেয়ে এখন আর কোনো কথা বলবে না। নিজেদের ভিতরের অস্বাভাবিক নীরবতা ভাঙা আগে জরুরি জাইন মনে করলো। তাই নীরবতা ভেঙে ইশরাতের তখনকার করা অগোছালো প্রশ্নের উত্তর করলো অত্যন্ত মোলায়েম কণ্ঠে। মেয়েরা হলো ফুলের মতো সুগন্ধিময় কোমল, তাদের স্পর্শ করতে হয় কোমলভাবে। ফুলকে যত ভালোবাসা নিয়ে স্পর্শ করি, কিন্তু সেটা যদি আমি শক্ত করে স্পর্শ করি, সেই স্পর্শে ফুলটা নিঃসন্দেহে ঝরে যাবে। আপনি আমার সেই সুগন্ধিময় কোমল ফুল, যাকে আমি যত্ন সহকারে স্পর্শ করি, যাতে আপনি কখনো আমার শক্ত হাতের ছোঁয়ায় মুচড়ে না যান, কখনো যেন আমার এই হাতের স্পর্শে আপনি ঝরে না যান। আপনার এই ফুলের মতো কোমল শরীর আমার স্পর্শে নষ্ট না হয়ে যায়। আপনি আমার নিকট নিঃসন্দেহে ফুলের থেকেও বেশি সুন্দর ও কোমল ইশরাত। নিকষ কালো অন্ধকারে ডুবে আছে ধরণী। সন্ধ্যার আগ মুহূর্ত, বাতাসের তাণ্ডব চলছে চারিদিকে। বৃষ্টি প্রবল আকার ধারণ করে ধেয়ে আসছে উত্তর দিক থেকে। কিছুক্ষণ পর কালো বৈশাখী ঝড় আসার সম্ভাবনা। পাখিরা সবাই পশ্চিম আকাশে উড়ে যাচ্ছে, আশ্রয় নিচ্ছে নিজ নিজ বাসায়। ভয়ঙ্কর সেই প্রলয়ঙ্কারী মেঘের ভয়ে নুসরাত আর ইরহাম নিজেরাও আশ্রয় নিতে ফিরে আসছে নিজ নিজ নীড়ে, নিজেদের একান্ত বাড়িতে। নুসরাত কলিং বেলে চাপ দিতেই গেট আজ খুলে গেল। বোঝাই গেল অধীর আগ্রহে কেউ বসেছিল নুসরাতের বাড়ি ফিরে আসার অপেক্ষায়। নিজের থেকে 10 মণ ভারী বাইকটা টেনে বাড়ির ভিতর প্রবেশ করাতে নুসরাতের বেগ পোহাতে হলো অনেক। কয়েকবার ব্যাগি প্যান্টের সাথে পা বেজে উল্টে পড়ে নিতে নিতে নিজেকে সামলালো। বাইক টেনে ভিতরে প্রবেশ করতে রাশভারী কণ্ঠে আরশ বলে উঠল। সৈয়দা নুসরত নাসির কোথায় ছিলেন? নুসরাত বাইকের সাথে ধস্তাধস্তি করতে করতে অন্যমনস্ক উত্তর দিল। ইরহামের সাথে। আরও সে গিয়ে আস্তে আস্তে দুপাশে মাথা নাড়ালো। ঠোঁট কামড়ে ধরতেই ঠোঁটের উপর সেই ছোট্ট সুত্ত পরিমাণ গর্তের সৃষ্টি হয়। একইভাবে গালের একপাশে গর্ত হয়। চোখ ছোট ছোট করে সূক্ষ্ম করে অবলোকন করে সামনে দাঁড়িয়ে থাকা বাইকের উপর খ্যাচখ্যাচে হওয়া মেজাজের রমণীকে। নুসরাত বাইকের দিকে রাগে চোখে তাকিয়ে একটা লাথি মেরে সামনে চোখ ফিরাতে চোখাচোখি হয় আরশের সাথে। চোখ মুখে ফুটে ওঠে অস্বাভাবিক ভয়। হঠাৎ এভাবে আরশের সাথে দেখা হবে ভাবেনি হয়তোবা। ঠোঁটে ঠোঁট চেপে আলগোছে পাশ কাটাতে চায় আরশকে। আরশ কবজি চেপে ধরে থামিয়ে দেয় নুসরাতকে। নুসরাতের হুডির ক্যাপ অন্য হাত দিয়ে মাথা থেকে নামিয়ে দিতে মেলি মুখটা বের হয়ে আসে। আরশ ঠোঁট বাঁকিয়ে হেসে নিজের মুখ নুসরাতের কানের কাছে নিল, ফিসফিস করে আওড়ালো। মিসেস আরশ, আবারও দেখা হয়ে ভালো লাগলো। নুসরাত আরশের দিকে কিছুটা মাথা কাত করতেই নাকের সাথে নাকের স্পর্শ লাগলো। বাতাসের সাথে সুরসুর করে নাকে এসে লাগে পুরুষালী ব্ল্যাকবেরি অ্যান্ড বের পারফিউমের স্নিগ্ধ সেই ঘ্রাণ। পারফিউমের মাতাল করা সেই সুবাস নাক চিরে প্রবেশ করে ভিতরে। আরশ নিজের বলিষ্ঠ 2 হাত দিয়ে নুসরাতের খোপা করা চুলগুলো খুলে দেয় বাতাসে। মুক্ত বাতাসে পাখির ন্যায় উঠতে শুরু করে চুলগুলো। আরশ এবার নিজের 2 হাত প্যান্টের পকেটে পুরে নেয়, দাঁড়ায় টান টান হয়ে। গতকাল রাতে জ্বর আসার জন্য মুখ থেকে গরম নিঃশ্বাস বের হচ্ছে আরশের, তা আবার সরাসরি এসে নুসরাতের মুখে পড়ছে। সুঠামদেহী শরীরটা সোজা হতেই শরীরে আড়ালে ঢেকে যায় মেয়েলি দেহটা। আরশ চোখ নামায় নিচের দিকে, নিষ্প্রভ চোখে লক্ষ্য করে মেয়েলি মুখটা। নুসরাতকে উদ্দেশ্য করে গমগমে পুরুষালী গম্ভীর আওয়াজে বলে ওঠে। 13তম বিবাহবার্ষিকী শুভেচ্ছা। 13টা উপহার নেবেন না মিসেস আরশ?
নুসরাত চোখ তুলতেই সুঠাম দেহি আরশকে নজরে পড়ে। আরশ নির্বিঘ্নে তার দিকে তাকিয়ে আছে, চোখে কোনো কিছুই নেই। নিষ্প্রভ অনুভূতিহীন সেই দৃষ্টি, কালোমণির চোখগুলো রক্তের বলি রেখায় জমা হয়ে আছে সাদা অংশে। বোঝাই যাচ্ছে ঝড় ভালো করেই কাবু করেছে লোকটাকে। নুসরাত নিজেও সোজা হয়ে দাঁড়ায়। সুঠামদেহী পুরুষটার চোখে চোখ রেখে দাঁতে দাঁত পিষে কাঠখোট্টা গলায় প্রশ্নের উত্তর দেয়। উপহার দেওয়া হয় মানুষকে কিনে নেওয়ার জন্য, আর এমন কারো জন্ম হয়নি যার সাধ্য বা সাহস আছে আমাকে কিনে নেবে। নুসরাতের ফিরিয়ে দেওয়া উত্তর আরশের মনোপুত হয়নি, তাই মুখে আরেকটু আধার নেমে আসে। দুজনাই ভিতরে নেমে আসে গম্ভীর পরিবেশ। নুসরাতের দিকে এগিয়ে আসতে আসতে আরশ বলে, হুম, সেটা কি করে হয়? আপনাকে তো উপহার নিতেই হবে। নুসরাত চোখ ছোট ছোট করে নেয়, রাগী কণ্ঠে বলে, আমি নিতে চাই না আপনার উপহার। তারপরও আমি দেব, এটা আপনার পাওনা আমার নিকট থেকে। আরশ যেদি গলায় কথাটা বলে শেষ করে। নুসরাত কিছু বলতে নিবে, ঠোঁটে হাত রেখে চুপ দেখায় আরশ। নুসরাত অনীহা নিয়ে দাঁড়িয়ে থাকে, দেখতে চায় আরশ কি উপহার দেয় তাকে। বৃষ্টি ততক্ষণে শুরু হয়ে গেছে, কিয়ৎকাল কেটে যায়। আরশ তখনও সোজা হয়ে দাঁড়িয়ে নড়চড়বিহীন। বৃষ্টির তোরে যখন দুজন ভিজে যেতে শুরু করলো, নুসরাত আরশকে পাশ কাটিয়ে চলে যেতে যেতে আওড়ায়, বৃষ্টিতে ভিজলে আবারও ঝড় আসবে। বাড়ি। কথা শেষ করার আগে আরশ নুসরাতের কবজি চেপে ধরে, ঠোঁটে হাত রেখে নিশ্চুপ থাকতে বলে। নুসরাত হাত ছাড়ানোর আগে রাশভারী হাসকি আওয়াজে বলে ওঠে, উপহার নিয়ে যা। এক মুহূর্তে আপনি থেকে আরশ তুয়ে নেমে আসলো। আরশের এমন রং পাল্টানো দেখে নুসরাত স্তব্ধ বনে গেল। কপালে ভাঁজ ফেলে চোখ উপরে তুলে কিছু বলার জন্য মুখ খুলতেই বাগালে ঠাস ঠাস করে একসাথে 4টা থাপ্পড় পড়ল। নুসরাত কিছু বুঝে ওঠার আগেই আরও 2টো পড়ল, পরপর আরও 4টা। জীবনের প্রথমবার একসাথে এত থাপ্পড় খেয়ে নুসরাতের জ্ঞান হারাবার জোগাড়। নিজেকে সামলানোর আগে মাথা ঘুরে উঠল, পুরো পৃথিবী তার নিকট শূন্যে ভাসল। চোখ উল্টে পড়তে নিবে আরও শক্ত করে ধরল হাত দিয়ে, দাঁতে দাঁত চেপে নিজের ভিতরে সকল রাগ উগরে বের করে দিল থাপ্পড়ের উপর। নুসরাত মনে করলো এবার মনে হয় থামবে, কিন্তু তাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিয়ে পরপর আরও 3টে দাবাং মার্কা থাপ্পড় পড়ল। থাপ্পড়ের শক্ততা এত বেশি ছিল যে নুসরাত চোখ মুখ উল্টে নিল। এতক্ষণ যে হুঁশ ছিল তা হারিয়ে নিজের জায়গা থেকে চলে গেল। 2 পা পিছনে সরে পড়ে যেতে নিবে আরশ কোমর পেঁচিয়ে ধরল। 2 কদম এগিয়ে এসে নিজেদের ভিতরে ন্যূনতম দূরত্ব মিটিয়ে নিয়ে গ্রীবা বাঁকায় সামান্য। অর্ধজ্ঞান হারানো নুসরাতের ছেড়ে দেওয়া শরীর নিজের বুকের সাথে চেপে ধরে নিজের মুখ নামিয়ে নেয় নুসরাতের কানের কাছে, ফিসফিস করে বলে, কি বলেছিলাম, বেশি উড়বি না, ডানা কেটে ছাঁটাই করে রাখবো। শ্বাস ফেলল সামান্য, চোখের পলক ফেলে গম্ভীর কণ্ঠে আবারও বলল, 13টা মিথ্যা বলার শাস্তি 13টা থাপ্পড়। এই মুহূর্তে অর্ধজ্ঞান হয়ে গেলি পরে কি করবি? নুসরাত নিজেকে যথাসম্ভব সামলানোর চেষ্টা করে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করে। আরশের হাতের বেষ্টনী থেকে নিজের কোমর ছাড়িয়ে নেয়, ঠোঁটে ঠোঁট চেপে হাঁপিয়ে যাওয়া কণ্ঠে বিড়বিড় করে আওড়ায়, দেখে নিব আপনাকে আরশ, ছাড়বো না আপনাকে আমি। আরশ চোয়াল শক্ত করে নেয়, হিসিয়ে বলে ওঠে, বেডরুমে আসিস, শার্টলেস দেখবি। নুসরাত 2 হাতের নখ আরশের কাঁধে দাবিয়ে দেয়। নিজের বোকামিতে নিজের উপর বিরক্ত হয় নুসরাত। ঘন ঘন শ্বাস টেনে ফেলে বাহিরে, গলার কাছে শ্বাস আটকে আছে, তাতে দাঁত পিষে বলে ওঠে, এই থাপ্পড়ের উচিত জবাব সময় মতো আমি ফিরিয়ে দেব আপনাকে। আপনার এই উপহার আমি সযত্নে তুলে রাখলাম আরশ। এবার আমার নিকট থেকে আপনার জন্য ধামাকাদার উপহার আসবে। ওয়েট অ্যান্ড সি হোয়াট আই ডু, মাই বিলাভড হাজব্যান্ড। আরশ মাথা কাত করে সামান্য। দুজন দুজনার পাশাপাশি দাঁড়িয়ে কিন্তু বিপরীতমুখী। নিজের গ্রীবা সামান্য বাঁকিয়ে নুসরাতের গালে ফু দিয়ে বলে ওঠে, আই লাইক ইউর অ্যাটিটিউড বেবি অ্যান্ড আই উইল বি ওয়েটিং টু সি হোয়াট ইউ ডু। সূর্যের আজ দেখা নেই, ম্লান হয়ে আছে। গতকাল সন্ধ্যা থেকে এক নাগাড়ে বৃষ্টি হওয়ায় সোদামাটির মিষ্টি গন্ধ নাকে লাগছে জোরালোভাবে। নাক টেনে গন্ধটা নিতে যাবে, নাকের দুপাশে তীক্ষ্ণ ব্যথার উপলব্ধি করল নুসরাত। কুকিয়ে উঠল নিচু গলায়। পাশে বসা ইশরাত বই রেখে দেখার জন্যে পাশ ফিরল। দেখল নুসরাত মাথা পর্যন্ত কাঁথা টেনে শুয়ে আছে। কাঁথা ধরে টান দিতে বেরিয়ে আসলো নুসরাতের জখম হওয়া মুখ। পুরো মুখে ছেয়ে আছে দাগে, ছোপ ছোপ হয়ে রক্ত জমা হয়ে আছে নুসরাতের মুখের বাঁ পাশ জুড়ে। ইশরাত আটকে উঠল, হাত বাড়িয়ে স্পর্শ করলো রক্ত জমাট বাঁধা স্থানে। অনেকগুলো প্রশ্নের উৎপত্তি হলো মনের অন্তর্কিনে। তার মধ্যে একটা, এরকম বেরহমের মতো কে মেরেছে? কথাটা ভাবার সময় নুসরাতের গালে হাতের চাপ একটু বেশি পড়ল, আর তা পড়তে নুসরাত আবারও কুকিয়ে উঠল। ব্যথার জ্বালায় ফুপিয়ে কেঁদে উঠল ধীরে ধীরে, যা সেকেন্ডের ভিতর নেমে গেল একদম নিচু স্বরে। ইশরাত নুসরাতের গালে হাত রেখে ফোন বের করলো নিজের। গতকাল তো এমন ছিল না, আজ হঠাৎ এর উৎপত্তি হলো কোথা থেকে? নিজের মনের ভিতর চলা দোলাচল একপাশে ফেলে বাদর লিখা নাম্বারে কল দিল। কল দিতে ওপাশ থেকে কল পিক করলো মানুষটি। ইশরাত ইরহামকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে রাগী গলায় জিজ্ঞাসা করলো, নুসরাত গতকাল তোর সাথে ছিল না? তাহলে ওর এমন অবস্থা কেন? ইরহাম বোকা কণ্ঠে জিজ্ঞাসা করলো,
কি অবস্থা? ইশরাত নিজেরই ইচ্ছে করলো দেয়ালে মাথা বাড়ি দিয়ে নিজেকে মেরে ফেলতে। কেন এই গর্ধবগুলো তার ভাই বোন হলো? শব্দ করে শ্বাস ফেলে বলল। তুই কি কিছু জানিস না? ইরহাম আবারও অবাক কণ্ঠে জিজ্ঞাসা করলো। আমি কি জানবো? প্রশ্নের বিপরীতে নিজে প্রশ্ন ছুড়ে দিল ইরহাম। সে আসলে বুঝতে চাইলো ইশরাত কি জিজ্ঞাসা করছে। ইশরাত রাগে তিক্ত বিরক্ত হয়ে ইরহামের কথার উত্তর না দিয়ে ফোন কেটে দিল। ফুসফুস করে শ্বাস ফেলল, যেন বাতাসের ঘাটতি দেখা দিয়েছে পৃথিবীতে। এই ব্যাটাকে সে প্রশ্ন করে, ব্যাটা আবারও তাকে ফিরিয়ে প্রশ্ন করে। মাথায় সমস্যা সবগুলোর এই বাড়ির মানুষের। সুফি খাতুন ড্রয়িং রুমে বসে বাজ পাখির ন্যায় তাকিয়ে আছেন, গভীর তদন্তে লিপ্ত আছেন। কাকে বাস দেওয়া যায় সাথে তাও চিন্তা করছেন। ঠোঁটে লেগে আছে কুটিল হাসি। হেলাল সাহেবকে ড্রয়িং রুমে আসতে দেখে কুচক্রির মতো হেসে উঠলেন মনে মনে। চোখ সরু করে মনে করলেন সেদিনকার ঝর্ণা বেগমের রাগী গলায় তার সাথে কথা বলা। কিরকম তিক্ত বিরক্ত কণ্ঠে কথা বলছিল ঝর্ণা তার সাথে। আজ ঝর্ণার ছেলেকে একটা বাস না দিলেই নয়। হেলাল সাহেব এসে বসতে সুফি খাতুন এগিয়ে গেলেন, সতর্ক গলায় বলে উঠলেন। হেলাল, জানিস তোর অতি আদরের ভাতিজা কি করেছে? হেলাল সাহেব তিরিক্ষি কণ্ঠে জিজ্ঞাসা করলেন। কি? দেখেই মনে হলো সুফি খাতুনের কথায় কোনো মনোযোগ নেই। সুফি খাতুন তবু অতি উৎসাহী কণ্ঠে ঠাট্টা করে বললেন। তোর ছোট ভাতিজার সাথে নাছিরের মেয়ে ইটিস পিটিস টাইপ সম্পর্ক। হেলাল সাহেব তড়াক করে সুফি খাতুনের দিকে তাকালেন, বাকশূন্য কণ্ঠে জিজ্ঞাসা করলেন। তুমি জানলে কিভাবে? সুফি খাতুন একটু ভাবসাব নিলেন, ঠোঁট এলিয়ে হেসে বললেন। এসব গোপন কথা জানা আমার বাঁ হাতের খেল। হেলাল সাহেব ফিকে হয়ে যাওয়া চোখে চেয়ে রইলেন নির্নিমেষ সুফি খাতুনের দিকে। মনে কুটিল হাসি ফুটে উঠল। এবার তাকে কে হারায়? আরশের বিয়ে এবার অনিকার সাথে তিনি দিয়েই ছাড়বেন। উপরে নির্বাকতা টেনে এনে বিরস কণ্ঠে বলে ওঠেন। এরকম কিছু হলে আমি অত দ্রুত ওই মেয়ের সাথে শোয়েবের ছেলের বিয়ে দিয়ে দিব? সুফি খাতুন মনে মনে কুটিল হাসলেন। এবার জমবে খেলা। আমাকে অপমান করা বের হবে ঝর্ণা তোমার। অধর এলিয়ে হেসে সুফি খাতুন উঠে দাঁড়ালেন, চোখে মুখে বিজয়ের হাসি ঝুলিয়ে হেলে দুলে চলে গেলেন বাহিরের দিকে। একটু পাশের বাসায় গিয়ে বউ আর শাশুড়ির মধ্যে আগুন লাগানো প্রয়োজন। অনেকদিন হয় কারো ঝগড়া দেখতে পারেন না, আর ঝগড়া লাগিয়ে দিয়ে সামনে বসে লাইভ দেখবেন। শাশুড়ি বৌমার চুলোচুলি দেখতেই অসাধারণই লাগে। ইশরাত ফোন রাখতেই ইরহাম দ্রুত পায়ে এগিয়ে যায় আরশের রুমের দিকে। সে যা সন্দেহ করেছে তা কি সত্যি তা যাচাই করতে আরশের রুমের দরজা ভেজানো ছিল। হালকা হাতে নক করতে ভেতরে আসার অনুমতি পেল। সে রুমে ঢুকে দেখলো মাহাদি সোফায় হাত পা চড়িয়ে বসে আছে, আর আরশ মোবাইল হাতে নিয়ে পায়চারি করছে। আরশের দিকে তাকিয়ে ইরহাম মনে মনে নাক সিটকাল। আরশের পরনে হাঁটু সমান 3/4 প্যান্টার উপরে হুডি, পায়ে একজোড়া স্লিপার। ইরহাম মনে মনে বিড়বিড়ালো। ওপর সৌদি আরব, নিজ আমেরিকা, বিদেশি মানুষের বিদেশি স্টাইল। ধীরে ধীরে মাথা নিচু করে ভেতরে প্রবেশ করতে আরশ কর্কশ গলায় জিজ্ঞাসা করলো। কি চাই? মানে? আরশ ধমক দিল ইরহামকে, কপালে ঘাড়ো বাজ ফেলে বলল। যা বলতে এসেছিস বলে বিদায় হ। ইরহাম ঠোঁট জিহবা দিয়ে ভিজিয়ে নেয়, চোখের পাপড়ি ঝাপটে বলে ওঠে। আপনি কি নুসরাতকে কিছু করেছেন? আরশ ভ্রু বাঁকায় বিরক্ত কণ্ঠে জিজ্ঞাসা করে। আমি কি করেছি? না মানে সকাল সকাল আপি ফোন দিয়ে বলল নুসরাতের নাকি কি জানি হয়েছে। আরশ ও বলল, তারপর তরাক ইরহামের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো। তুই কিছুই জিজ্ঞাসা করিসনি? জিজ্ঞেস করার আগেই ফোন কেটে দিয়েছে। আরশ ক্লিন শেভ তুতনিতে হাত বুলায়, দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে বলে ওঠে। এক কাজ কর, 5 কেজি করে সব ফল নিয়ে আয়। ইরহাম বিরস কণ্ঠে জিজ্ঞাসা করলো। কেন? আরশ হাত তুলে তেরে আসতে আসতে বলল। গাধার বাচ্চা প্রথমবার যাচ্ছি না শ্বশুরবাড়ি, খালি হাতে যাওয়া যাবে কি? হুম, একদম না। আর সাথে রোগীকেও দেখে আসবো, এই রোগীর জন্য ফল নিয়ে যাচ্ছি। ইরহাম অবাক কণ্ঠে জিজ্ঞাসা করলো। আপনি কিভাবে জানলেন রোগী আছে ওখানে? আরশ রহস্যময় হাসলো, তারপর বলল। তোকে যেতে বলেছি না, তাহলে এত প্রশ্ন কিসের? আরশকে আবারও তেরে আসতে দেখে ইরহাম দ্রুত পায়ে রুম থেকে বের হতে হতে বলল। আরে যাচ্ছি যাচ্ছি ভাই, এরকম করছো কেন? নিস্তেজ এক সকাল, নেই কোনো প্রাণ, নেই কোনো শিখা, নেই কোনো আনন্দের ছিটা। চারিদিক শুধু হাহাকার আর হাহাকার। হাহাকার ছাড়া নেই কোনো শব্দ। মানুষের হাহাকার থেমে গেলে পুরো পরিবেশটা নিস্তব্ধ হয়ে যায়। ফ্যাকাশে বর্ণের মলিন সেই পরিবেশ, অস্বাভাবিক সেই নিস্তব্ধতা গ্রাস করে রেখেছে একটা সুবিশাল পরিবারকে। হসপিটালের করিডোরে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে নুসরাত আর ইশরাত। ইরহাম বড় ভাইয়ের মতো নিজের বুকের কাছে আগলে রেখেছে বড় বোনকে, আরেক হাত দিয়ে চেপে ধরে রেখেছে নিজের ছোট বোনকে। দুজনেই আজ নিস্তেজ, জড় পদার্থের নয় নিজের জায়গায় দাঁড়িয়ে। সামনের আইসিইউতে মেহরুন্নেসা রয়েছেন, বাহির থেকে ঝাপসা তার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। হসপিটালের অথরিটি থেকে পাওয়া পরিহিত কাপড় জাইনের গায়ে। সে কাপড় পরে বিভিন্ন শর্তাবলী মেনে ভেতরে প্রবেশ করেছে সে। মেহরুন্নেসার একটা কথা, শেষবার তিনি জাইনের সাথে দেখা করতে চান, তাই শুধু ভেতরে ঢোকার অনুমতি শুধু জাইনের জন্য বরাদ্দ হয়েছে।
জাইনের চোখে মুখে অস্বাভাবিক গম্ভীরতা। মেহেরুন্নেসা জাইনকে দেখতে কাপা হাতে নিজের মুখের অক্সিজেন মাস্ক খুলে নেন। থরথর করা সে হাত বাড়িয়ে দেন জাইনকে ছুঁয়ে দেওয়ার আশায়। জাইন নিজে এগিয়ে যায় মেহেরুন্নেসার দিকে, হাত টেনে নিয়ে স্পর্শ করে নিজের গালে। প্রশ্নাতীত চোখে চেয়ে থাকে মেহেরুন্নেসার কথা শোনার আশায়। মেহেরুন্নেসা চোখ বন্ধ করে নিয়ে শ্বাস ফেলেন, ঘন ঘন শ্বাস ফেলে ঠোঁট নাড়ালেন, যা জাইনের কানে স্পষ্ট গেল না। তাই সে কান বাড়িয়ে দিল মেহেরুন্নেসার মুখের সামনে অস্পষ্ট কথাগুলো শোনার জন্যে। মেহেরুন্নেসা ভাঙা কথাগুলো জোড়া লাগিয়ে মৃদু কণ্ঠে বললেন, ইশরাতের হাত কখনো ছেড়ে দিও না, কখনো আমার স্বামীর মান ভেঙে দিও। মেহেরুন্নেসা নিজের কথা পূর্ণ করতে পারলেন না, তার আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মেহেরুন্নেসাকে কথা বলতে না দেখে জাইন কান আরেকটু কাছে নিল। না, নেই, কোনো সারা শব্দ নেই। চোখ তুলে তাকাতেই ধীরে ধীরে তা লাল হতে শুরু করলো। এক হাত বাড়িয়ে নিভিয়ে দিল মেহেরুন্নেসার খোলা চোখগুলো। নিস্তেজ হয়ে পড়ে থাকা দুখানা হাত তুলে নিয়ে মুখের কাছে চেপে ধরল নিঃশব্দে। গাল বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা পানি। শার্টের হাতে চোখ মুছে নিয়ে অগ্রসর হলো সবচেয়ে দুঃখজনক সংবাদ সবার নিকট পৌঁছাতে। মানুষ জন্ম নেয় মরণের জন্য। যখন বাঁচার আশা মিটে যায়, মানুষ বরণ করে নেয় মরণকে। কেউ এই পৃথিবীতে চিরস্থায়ী নয়। একদিন সবাইকে সুন্দর পৃথিবীর মায়া ত্যাগ করতে হয়। যারা নিজের বাঁচার অবলম্বন হারায় বা বাঁচার কোনো আশা থাকে না, তারা হয়তো কখনো নিজের বাঁচার অবলম্বন হিসেবে বেছে নেয় ভালোবাসা। অনেকেই ভালোবাসার জন্য জন্ম জন্মান্তর বাঁচতে চায়, কিন্তু সেটা কি কখনো সম্ভব? একটা কথা আছে না এমন, উই আর বর্ন টু বি অ্যালোন, বাট ওয়াই উই স্টিল লুকিং ফর লাভ। জীবনানন্দ দাশের লিখিত সেই দিন এই মাঠ কবিতায় একটা কথা এমন ছিল, আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজবে না শিশিরের জলে নরম গন্ধের ঢেউয়ে? লক্ষ্মী পেঁচা গান গাবে না, নাকি তার লক্ষ্মীটির তরে কোনো কিছুই থেমে থাকবে না? পৃথিবীর নৈসর্গিক সৌন্দর্য সভ্যতা বেবিলিন ছাই হবে না? মানুষ চলে গেলে সেই কষ্ট কিছুদিন গ্রাস করে রাখে মানুষকে, কিন্তু সময়ের পরিবর্তনে সত্যতা মেনে নিয়ে সবাইকে এগিয়ে যেতে হয় সামনের দিকে, ভবিষ্যতের দিকে। কোনো কিছু থমকে যায় না। প্রকৃতি, সৌন্দর্য, সভ্যতা সবই এগিয়ে যাবে নিজস্বতার তরে। যেই শোক সৈয়দ পরিবারকে গ্রাস করেছে হয়তো সময়ের সাথে কাটিয়ে উঠবে, কিন্তু হারানোর দুঃখ কি কখনো কাটাতে পারবে তার সময় বলে দিবে। সিলেট সিটি হাসপাতালের সামনে বুকে কম্পন নিয়ে দাঁড়িয়ে আছে আরুষ। ঘুম থেকে উঠে এসেছে এখানে, তা ভালোভাবে বোঝা যাচ্ছে। নড়বড়ে পায়ে হাঁটছে, এক হাত দিয়ে আগলে রেখেছে মাহাদি। চোখে মুখে দুজনার বিরাজ করছে গম্ভীরতা। করিডোর পার করতে আইসিইউ রুমের সামনে জটলা বেঁধে দাঁড়ানো সৈয়দ বাড়ির সদস্যকে দেখা গেল সবাইকে। বাড়ির প্রত্যেকটা সদস্য সেখানে দাঁড়িয়ে, কেউ কেউ দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে, তো কেউ মেঝেতে একপাশে বসে। চোখের মনি ঘুরিয়ে আশেপাশে খোঁজ করলো কাউকে। অক্ষিকটরের ভিতর তার মুখ ভাসতে কিছুটা আটকে উঠল। গাল অস্বাভাবিক ফুলে গিয়েছে, চোখের নিচে একদিনে পড়েছে কালো দাগ, গালে শুকিয়ে যাওয়া পানির চিহ্ন। নিস্তেজ হয়ে মরার মতো গুটিসুটি মেরে মেঝেতে বসে আছে সে। আরশ ভাবেনি এত খারাপ অবস্থা হয়েছে নুসরাতের। সামান্য থাপ্পড়ে এই অবস্থা। আরশ আইসিইউ রুমের দিকে এগিয়ে গেল অনিশ্চয়তা নিয়ে। দরজা ঠেলে ভিতরে ঢুকতে জাইনকে দাঁড়িয়ে ডাক্তারের সাথে কথা বলতে দেখলো। আরশকে দেখে জায়গা করে দিল ভেতরে যাওয়ার জন্য। আরশ আলগোছে পা বাড়ালো। যত বেডের কাছে এগিয়ে গেল তত বুকের অস্বাভাবিক কম্পন বেড়ে গেল। বেডে শোয়া মানুষটার মুখের উপর পর্যন্ত সাদা কাপড় দিয়ে ঢাকা। হাত বাড়িয়ে সাদা কাপড় সরিয়ে নিতেই ফ্যাকাশে হয়ে যাওয়া মেহেরুন্নেসার মুখ বের হয়ে আসলো। আরশ হাত বাড়িয়ে স্পর্শ করলো মেহেরুন্নেসার গালে। নেই কোনো নড়চড় সেই মানুষটার। বিছানায় শুয়ে আছে মানুষটা নিস্তব্ধ হয়ে। গালে হাত বুলাতে বুলাতে বাচ্চাদের মতো আরশ ডেকে উঠল, দাদি, ও দাদি। মেহেরুন্নেসার সারা শব্দ নেই। আরশ গালে চুমু খেলো পাগলের মতো। চোখের পাপড়ি বরাবর ঝাপটে ডেকে উঠল, দাদি শুনতে পাচ্ছ আমাকে? আরশ মেহেরুন্নেসার হাত ধরে ঝাঁকায় হাতে চুমু খেয়ে জিজ্ঞাসা করে, আমাদের ছেড়ে চলে গেলে কেন তুমি? দাদি, ও দাদি, তুমি কথা দিয়েছিলে আমাদের দেখা দেওয়ার আগে চলে যাবে না, দেখা পেতেই চলে গেলে। তুমি নিষ্ঠুর দাদি, অনেক নিষ্ঠুর। মেহেরুন্নেসাকে নাসির মঞ্জিলে আনা হয়েছে। শেষ গোসল দেওয়া হবে বাগানে, তাই সেখানে সকল ব্যবস্থা করা হচ্ছে। বাড়ির সামনে দেয়ালে ঠেস দিয়ে বসে আছে তিন বোন। চুপচাপ বসে নিশ্চুপ হয়ে দেখছে শেষ গোসলের ব্যবস্থা। এই তো আরেকটু সময়, এরপর মাটির নিচে নিয়ে রাখা হবে মেহেরুন্নেসাকে। চিরকালের জন্য হারিয়ে যাবে তার দেহ মাটির সাথে, আর কখনো দেখা হবে না। এই দেখা শেষ দেখা। মানুষ যদি চলে যাবে তাহলে কেন এত মায়া জন্মায় নিজেদের প্রতি? কেন তাদের চলে যেতে হয়? থেকে গেলে পারে না? মানুষ কেন এই পৃথিবীর মিথ্যা মায়ায় পড়ে? সবই নিছক ছলনা। একবার চলে গেলে সব শেষ হয়ে যায়। এরপর থেকে যায় চলে যাওয়া মানুষটা শুধু স্মৃতি, আর সেই স্মৃতি একসময় ছাই হয়ে যায়। পাশে আগুন ধরানো হয়েছে, দাউ দাউ করে জ্বলছে আগুনের সেই শিকা। নিমিষেই সেই আগুন জ্বালিয়ে দিতে পারে একজন মানুষকে। পানিতে দেওয়া হয়েছে বড়ই পাতা। নুসরাত এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেদিকে। পানি নিয়ে যাওয়া হয় মেহেরুন্নেসাকে যেখানে শোয়ানো হয়েছে শেষ গোসল দেওয়ার জন্য, সেই ঘরে। নুসরাত তাকিয়ে থাকে। এই উঠে আসবেন মেহেরুন্নেসা, এসে বলবেন, পানি গরম করতাছস কে? দেখা যায় আমার কিছুই হয় নাই, নিছক
নিছক কল্পনা মাত্র। এরকম কিছু হয় না। মেহেরুন্নেসা নিজের জায়গায় স্থির হয়ে শুয়ে থাকেন, উঠে আসেন না। নুসরাত নিজে উঠে দাঁড়ায়, এগিয়ে যায় শেষ গোসল দেওয়া জায়গার দিকে। চোখের পানি থেমে গিয়েছে, শুকিয়ে গিয়েছে মনে হয়, তার রেশ রয়ে গেছে মুখের আশেপাশে। ধীরে ধীরে এগিয়ে যায় চৌকির দিকে, পাশ ঘেঁষে বসে পড়ে মেহেরুন্নেসার দিকে। মেহেরুন্নেসার চুলে হাত বুলিয়ে দেয়, নির্মিশেষে চোখ দেখে এই সুন্দর মুখটাকে। বয়সের ভারে যে মুখে ছাপ পড়েছে, নুসরাত এক দৃষ্টিতে শুধু দেখে আর দেখে। সময় গড়াতেই থাকে, তবুও টু শব্দ করে না। নুসরাতের মনে হয় এই তো আর কিছু সময় পর দাফন করা হবে, তারপরে মানুষটা তাদের স্মৃতিতে মিশে যাবে। কেন রাখা যায় না মৃত মানুষকে নিজের সাথে? কেন নেই এই কেনর উত্তর। সে কেন রাখতে পারবে না দাদাকে নিজের সাথে? দাদা কি রাগ করেছে তাদের সাথে? এভাবে কোনো কিছু না বলে চলে গেল কেন? মিথ্যা এই মায়ার পৃথিবীতে জন্মায় কেন মানুষ? যখনই চলে যাবে সবাই একদিন, মায়া কেন তৈরি করে নিজেদের প্রতি? নুসরাত হাত বাড়িয়ে মেহেরুন্নেসার গালে হাত বোলায়, ফিসফিস করে ডাকে, চোখ খুলো দাদি, আমি জানি তুমি ঘুমিয়ে আছো, তাড়াতাড়ি চোখ খুলো, নয়তো আব্বা তোমায় দাফন করে দিবে। এখনো সময় আছে, এই তাকাও না আমার দিকে, এই দেখো না আমি বসে আছি। চোখ খুলো না দাদি, আর বেশি কথা বলবো না, একদম চুপ হয়ে বসে থাকবো, তারপরেও চোখ খুলো, আমি মিথ্যে বলছি না দাদি। মামু এসে নুসরাতের পাশে বসে কেঁদে কেটে চোখ মুখ একাকার। কুর্তির হাতে ভালোভাবে চোখ ডলে মুছে নেয় না, আবারও চোখে জমা হয়েছে পানি। নাক টেনে চোখ মুছে বারংবার, বারবার আবারও ভিজে ওঠে চোখগুলো। আজ আর চোখের পানি থামছে না, থামার নাম নিচ্ছে না। অন্তর্নীল এই সময় কাটছে না কেন? কেন থমকে আছে এই সময় এক জায়গায়? আজ আকাশও কাঁদছে, মেঘ জমেছে আকাশে, কালো আধারে ডুবেছে এই প্রকৃতি। বৃষ্টি হবে খুব তাড়াতাড়ি, মাটিতে পতিত হবে, ভাসিয়ে নিয়ে যাবে সব কিছু, পৃথিবীর সব কিছু হারিয়ে যাবে কারো অস্তিত্ব এই বৃষ্টির সাথে। মম চোখ মুছে আর কাঁদে। নানি কেন ছেড়ে গেল তাদের? শেষবার তার সাথে দেখা করলো না কেনই হঠাৎ চলে যাওয়া? এতদিন তো ভালো ছিলেন, গ্রো আপ করছিলেন। ডাক্তার তো জানিয়েছিলেন কিছুদিন এভাবে গ্রো আপ করলে নানি পুরো সুস্থ হয়ে উঠবেন। তাহলে কেন এমন হলো? কেন তাকে চলে যেতে হলো? কি এমন তারা আসলো যে আরো কয়েক বছর বাঁচার ইচ্ছে পোষণ করলেন না? কেন সে চলে গেল? তাদের অপারগতা কি? কি ভুল ছিল এমন যে এই শাস্তি দিল নানি? নুসরাত বসে রইল মরা মানুষের মতো। তাকে পাশে এক জায়গায় বসিয়ে দিয়ে নাজমিন বেগম চলে গেলেন গোসল দেওয়ার জন্যে। আস্তে আস্তে শুরু করলেন শেষ গোসল। এই গোসল দেওয়ার পর মানুষকে আর গোসল দিতে হয় না। কেন মানুষ অনাকাঙ্ক্ষিতভাবে মরে যায়? কেন তারা চলে যায় নিজের পরিবার পরিজনকে দুঃখের সাগরে ভাসিয়ে? কেন তারা এত স্বার্থপর হয়? কেন এরকম করে তারা? কেউ এই কেনর উত্তর দেয় না, কারোর কাছে সংজ্ঞা নেই। কেন নেই? কেন জানে না কেউ? কেউ শুনতে পায় না? এত প্রশ্ন দোলাচল করতে থাকে মনের অন্তর কিনে। কাউকে বলতে পারে না, প্রশ্নগুলো সাজাতে পারে না, পড়ে থাকে মনের এক কোণে অবহেলায় অবজ্ঞায়। মেহেরুন্নেসার গোসল শেষ হওয়ার পর গায়ে গোলাপ জল ছিটিয়ে দেওয়া হলো। খাটিয়ায় শোয়াতে ইশরাতে টনক নড়ল। নিয়ে চলে যাবে এখন মানুষটাকে, আর দেখতে পারবে না কোনোদিনও নিজের এই প্রিয় মুখকে। মাটির সাথে মিশে নিশ্চিহ্ন হয়ে যাবে এই দেহ। ইশরাত ডুকরে কেঁদে উঠল, হাহাকার করে ডেকে উঠল, দাদি, ও দাদি। এগিয়ে গেল খাটিয়ার দিকে, হাত বাড়িয়ে স্পর্শ করলো মুখে। বরফ ঠান্ডা হয়ে এসেছে পুরো শরীর। ইশরাতের চোখ বেয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ল। ঢোক গিলে বলল, শেষবারের মতো একটা কথা না বলে চলে যাচ্ছ? থেকে গেলে পারতে না তুমি? দাদি, ও দাদি, শুনতে পাচ্ছ তুমি? এই চোখ খুলো না, দেখো আমি আমি তোমার ইশরাত দাদি। আমাকে একা ফেলে চলে যাবে? তুমি মিথ্যাবাদী দাদি। তুমি বলেছিলে তুমি ফিরে আসবে, অনেকদিন আমাদের সাথে থাকবে। তুমি কথা রাখলে না দাদি, কথা রাখলে না, কথা ভেঙে দিয়ে চলে যাচ্ছ। মিথ্যা বলেছো তুমি আমায়। খাটিয়া তুলে নিলেন নাসির সাহেব নিজের কাঁধে। সামনে হেলাল সাহেব আর নাসির সাহেব ধরেছেন, পেছনে সোহেব আর সোহেদ সাহেব ধরেছেন। পাঞ্জাবিতে বারবার চোখ মুছছেন সোহেদ। হেলাল সাহেবের চোখে পানি জমা হলেও তা বাহিরে বের হচ্ছে না। ইশরাত পেছন থেকে চিৎকার করছেন, আমার দাদিকে রেখে যাও, নিয়ে যেও না। আমার দাদি, আমার দাদি, খবর দিও না, নিশ্চিহ্ন হয়ে যাবে। আরো একটু সময় থাকুক, আরো কিছু সময় আমি দেখতে চাই শেষবারের মতো, ভালো করে দেখতে চাই শেষবার। আর তো দেখতে পারবো না। রেখে যাও আমার দাদিকে, রেখে যাও দাদিকে, নিয়ে যেও না। আব্বু, দয়া করে রেখে যাও আরো কিছুক্ষণ। আমি দেখতে চাই দাদির মুখ, আরো ভালো করে, শেষবারের মতো করে দেখতে দাও। নুসরাত ডুকরে কেটে উঠল। সৌরভী নুসরাতের কাছে এসে পাশ ঘেঁষে বসলো, দুহাতে নুসরাতকে আগলে নিয়ে বলে উঠল, কেঁদে যদি মৃত মানুষকে আটকানো যেত তাহলে এত বছরে হাজারো মানুষকে দাফন হতো না। সবাই সর্বোচ্চ কান্না করে নিজেদের প্রিয় মানুষকে রেখে দিত নিজেদের কাছে। সৌরভীর কথায় কান্না থামে না। নুসরাতের চোখ
পড়ে জল একই ধারায় নিভু নিভু চোখ তুলে চেয়ে থাকলো সামনের দিকে। মানুষটা চলে যাচ্ছে আল্লাহর নিকট। যে মাটি দিয়ে তাকে তৈরি করা হয়েছে সেই মাটির কাছে, সেই মাটির নিচে একসময় তার দেহ পচে মিশে যাবে। মেহেরুন্নেসার সামনে চলে যাচ্ছে জীবনে করা সকল পাপ পুণ্য। মানুষকে নিয়ে মাটিতে দাফন করার আগে তার পাপ পুণ্যগুলো আগে আগে চলে যায়। সেই জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি নেমেছে, মানুষের গাতায় স্পর্শ করছে। নুসরাত, ইশরাত, মম সবাই নির্বিশেষ দৃষ্টিতে তাকিয়ে রইল সামনের দিকে, যতক্ষণ না খাটিয়ে নিয়ে দৃষ্টিসীমার বাহিরে অদৃশ্য হলেন সবাই। তবুও চোখে তৃষ্ণা মিটল না, বুকে চিনচিন ব্যথা উঠল সবার। এক একজন এক এক পাশে দেয়ালের সাথে ঠেস দিয়ে বসে রইল। বাড়ির ভিতরে যাওয়ার কারোর মনোবল নেই, কোনো ইচ্ছা নেই, যেন হাজারো যোগ এখানে বসে তারা কাটিয়ে দিতে পারবে। ইশরাত খোলা হাঁ করা গেটের দিকে পানিতে টইটুম্বুর করা চোখ নিয়ে তাকিয়ে রইল অনেকক্ষণ, করুণ স্বরে শুধু চেয়ে কাদা ছাড়া আর কিছু করতে পারল না। নিভু নিভু চোখে চেয়ে থেকে ধূপ করে মাটিতে পড়ে গেল। অসারতা ক্লান্তিতে শরীর ঝিমিয়ে আসলো। নিজেও চোখ বন্ধ করে নিল আরামের একটা ঘুম দেওয়ার জন্য, যেন এটা নিছকই স্বপ্ন মাত্র। এতক্ষণ যা হয়েছিল তার স্বপ্ন ভেবে ভুলে যেতে চাইল। ইশরাত ভাবল, ঘুম ভাঙলে হয়তো সব নতুনভাবে শুরু হবে, নতুন এক ভোরে সূচনা হবে, নতুন এক ক্লান্তিহীন সকালে সূচনা, যেখানে থাকবে না কোনো বিষাদ, কোনো কষ্ট, কোনো দুঃখ, মৃত্যুর ভয়ে যেখানে গ্রাস করতে পারবে না, হারানোর ভয়ে কখনো আর তটস্থ হতে হবে না। নতুন ভোর কি ইশরাতের ভাবনার মতো বিষাদহীন হবে, নাকি আরও বেশি বিষাদীয় হবে, তা আগামীকাল নতুন সূর্য উদয় হওয়ার সাথে সাথেই দেখা যাবে, জানা যাবে। ধীরে ধীরে মেয়েটা আরামের সাথে চোখ বুঝলো। এই তো, এখানে নেই কোনো কষ্ট, নেই দুঃখ, শুধু এতক্ষণের ক্লান্তি কাটার আবহ। চারিদিকে সুখ আর সুখ, বাস্তবতা থেকে পুরোই আলাদা। স্বপ্নের রাজ্যতে চলে এখানে, ইশরাতের ইচ্ছে অনুযায়ী চলে। কেউ কষ্ট দিতে পারে না এখানে কাউকে, নিজের মনের মতো স্বপ্ন বোনা যায় এই জায়গায়। কেউ কষ্ট দিয়ে চলে যেতে পারবে না, সে চাইলে রেখে দিতে পারে, নিজের ইচ্ছে অনুযায়ী সব করতে পারবে, একজন মুক্ত পাখির ন্যায়। মানুষ চলে যাবে, সেসব মেনে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে আগামী ভবিষ্যতের দিকে। থেমে যাওয়া যাবে না। পৃথিবী এক রণক্ষেত্র, যেখানে চলার পথে হারাতে হবে অনেক কাছের মানুষজন, শিকার হতে হবে নিজের অতি প্রিয় কিছু মানুষের কাছ থেকে ধোঁকা, বর্বরতার। আমাদের সবকিছু পেছনে ফেলে এগিয়ে যেতে হবে আগাম ভবিষ্যতের দিকে। থেমে গেলে চলে না, নিজেদের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যেতে হয় এখানে টিকে থাকতে হলে। মেহেরুন্নেসা চলে যাওয়ার প্রায় এক সপ্তাহ হয়ে গিয়েছে। সৈয়দ বাড়ির পরিবেশ আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক। সবাই ধীরে ধীরে শোক কাটিয়ে উঠতে শুরু করেছে, নিজ নিজ কাজে ব্যস্ত হচ্ছে, কেউই থেমে নেই। স্মৃতির পাতায় সযত্নে তুলে রেখেছে সবাই মেহেরুন্নেসাকে। এখন মেহেরুন্নেসা স্মৃতিমাত্র, মৃত ব্যক্তির কথা ভেবে নিজেদের কষ্ট না বাড়ানোই ভালো। তাই সবাই যথাসম্ভব মেহেরুন্নেসার কথা এড়িয়ে চলছে। জীবন চলছে সবার আগের ন্যায়। সেই জীবনে হঠাৎ একদিন ধমকা হাওয়ার ন্যায় উপস্থিত হলো এক লোকের, সেকেন্ডে লণ্ডভণ্ড করে দিল জাইনের এতদিনে গুছিয়ে তোলা নিজেকে। কয়েক নিমিষের মধ্যে নিজের কাছে মনে হলো সে মরে যাবে, শ্বাস আটকে যাবে গলার কাছে। সকাল 10টা। আজ জাইনের ঘুম থেকে উঠতে একটু সময় লেগেছে। সকালে নাস্তা শেষে বাহিরে ফুরফুরে মেজাজে হাঁটাহাঁটি করছিল, এমন সময় একজন পথচারীর সঙ্গে দেখা তার। সালাম বিনিময় শেষে জাইন পাশ কাটিয়ে চলে যাবে লোকটা জিজ্ঞাসা করলো, নাসির সাহেবের বাড়ি কোনটা? জাইন নির্দ্বিধায় হাত তুলে ইশারা করে দেখিয়ে বলে, আপনার ডুপ্লেক্স বাড়িটা নাসির সাহেবের। লোকটা চলে যেতে নিবে জাইন পিছু ডাকলো। লোকটা ফিরে তাকিয়ে জাইনের দিকে প্রশ্নাত্মক দৃষ্টি ছুড়ে দিল। অস্বস্তিতে ঘাট হয়ে হাতে হাত ঘষল জাইন, ঠোঁট চোখা করে শ্বাস ফেলে বলে উঠল, আমার প্রশ্নটা করা ঠিক নয়, তারপরও করছি। আপনি নাসির সাহেবের বাড়িতে কেন এসেছেন? আই মিন, খোঁজ কেন করছেন? জাইনের প্রশ্নে লোকটা অধর বাঁকিয়ে নির্মল হাসলেন। হাত তুলে জাইনের হাতের বড় বড় মাসেলগুলোতে চাপড় মেরে বলে ওঠেন, ও ইয়াং ম্যান, এই সামান্য প্রশ্ন করতে এত হাজিস্টেড ফিল করছো? জাইন চুপচাপ দাঁড়িয়ে রইল। লোকটা সামনের দিকে জাইনকে সাথে নিয়ে হাঁটতে হাঁটতে বললেন, নাসির সাহেবের মেয়েকেই দেখতে এসেছি, আমার ছেলে পছন্দ করেছে তাকে। জাইনের চোখ দুটো সেকেন্ডে বড় বড় হয়ে গেল, দাঁতে দাঁত চেপে নিজের জায়গায় স্থির। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে ভদ্রলোককে ওখানে ফেলেই ধূপধাপ্পায় অগ্রসর হলো সৈয়দ বাড়ির উদ্দেশ্যে। লোকটা বিস্ময় নিয়ে চেয়ে রইল জাইনের দিকে, মনে প্রশ্ন জাগলো, বিষয় কি? এরকম হুট করে ছেলেটার রাগ করার মানেই বা কি? এই ছেলে আবার ওই বাড়ির মেয়েকে পছন্দ করে না তো? ভদ্রলোক নিতান্তই শান্ত মেজাজে জাইনের রাগে লাফানোর মতো হাঁটা দেখলেন দূরে দাঁড়িয়ে। তারপর কিছু একটা ভেবে নাসির মঞ্জিলের উদ্দেশ্যে না গিয়ে উল্টো পথে হাঁটা ধরলেন নিজের বাসায় যাওয়ার জন্যে। রাগে হিসিস করতে করতে বাড়িতে প্রবেশ করলো জাইন। যতবার ভাবছে ইশরাতকে ভদ্রলোক দেখতে এসেছেন, ততবার রাগে সারা শরীর রিরি করে উঠছে। দাঁতে দাঁত চেপে রাগ কন্ট্রোল করার চেষ্টা অনেকক্ষণ করলো সে। যখন দেখলো না হচ্ছে না, তখন ড্রয়িং রুমের এক কোনায় পড়ে থাকা ডাস্টবিন চোখে পড়ল। দ্রুত পায়ে সেদিকে এগিয়ে গিয়ে লাথি মারল বেচারা জড়বস্তুটায়।
তারপর কাচের সেন্টার টেবিলে শক্তি দিয়ে পা ছোঁয়াতে সেটা উল্টে পড়ল শব্দ করে। সেই শব্দে এতক্ষণ মনোযোগ দিয়ে বই পড়া হেলাল সাহেব বই পড়াতে ভাটা পড়ল। হেলাল সাহেব বই নিয়ে নিজের পাশে রেখে জাইনের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালেন। দেখলেন জাইন পাগলের মতো পায়চারি করছে, আর হাতে বারবার পাগলের মতো ঘষছে, মুখে কিছু একটা বিড়বিড় করছে। জাইনের চিন্তিত মুখখানি দুর্ভেদ্য ঠেকল হেলাল সাহেবের নিকট। শূন্য চোখে চুপচাপ চেয়ে রইলেন অনেকক্ষণ। তারপর ধীরে ধীরে ঠাট্টা মিশ্রিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? এমন ব্যাঙের ন্যায় লাফাচ্ছ কেন? জাইন সে কথায় উত্তর দিল না। মেঝেতে বিছানো কার্পেটের দিকে শকুনের নজর দিতেই হেলাল সাহেব বলে উঠলেন, যা করার কথা ভাবছো একদম মাথা থেকে ঝেড়ে ফেলো, আর ব্যাঙের মতো লাফানো বাদ দিয়ে কি হয়েছে সেটা বলো। জাইন ধূপ করে সারা শরীর নিয়ে সোফায় বসতেই পুরুষালী শরীরের ভারে গটগট শব্দ করে পেছনে সরে গেল সোফাটা। হেলাল সাহেব তেরছা চোখে তাকিয়ে রইলেন সোফার দিকে। জাইন সেদিকে না খেয়াল করে এক হাত দিয়ে মাথা চেপে ধরে রগরগে কণ্ঠে শুধায়। আমি ব্যাঙের মতো লাফাচ্ছি? হেলাল সাহেব নির্বিকার কণ্ঠে বললেন, তাই তো দেখছি। জাইন মুখের পেশি সংকুচিত করলো, তারপর আবার প্রসারিত করলো। পাশে বসে থাকা হেলাল সাহেব জাইনের দাঁতে দাঁত চেপে কর্মর করা স্পষ্ট দেখলেন। তারপরও নির্লিপ্ত মুখ বানিয়ে বসে রইলেন। জাইনকে এবার জিজ্ঞাসা করলেন হেলাল সাহেব, এত রাগ করছো কেন? জাইন উল্টো প্রশ্ন ছুড়ে দিল। তাহলে কি করব না? হেলাল সাহেব প্রশ্নের বিপরীতে আবারও প্রশ্ন করলেন, আমি কি তোমাকে না করেছি রাগ করতে? দুজনের দিকে চোখ সরু করে নীরব চাহনি নিক্ষেপ করলেন। হেলাল সাহেব শব্দ করে শ্বাস ফেলে বিরক্তির সহিত বলে উঠলেন, কি হয়েছে বলবে না কি এরকম শকুনের মতো শুধু তাকিয়ে থাকবে? জাইন ছ্যাদ করে উঠল। নিজের চোখের চশমাটা নাকের ডগা থেকে ঠেলে উপরে তুলে বলল, আমি শকুনের মতো তাকিয়ে আছি? অবশ্যই। আমার মতো হার্টের রোগীর দিকে এরকম শকুনের নজরে তাকালে আমি যে কোন সময় হার্ট অ্যাটাক করে মরে যাই। হেলাল সাহেব ঠাট্টার সহিত কথা শেষ করলেন। জাইনকে কথার উত্তর না দিয়ে মুখ এঁটে বসে থাকতে দেখে হেলাল সাহেব বিজয়ী হাসলেন। ঠোঁটে সেই হাসি স্থির ঝুলিয়ে রেখে ব্যঙ্গাত্মক গলায় আওড়ালেন, বলো এবার গত 10 মিনিট যাবৎ কেন ব্যাঙের মতো লাফাচ্ছিলে? আমার তো চোখ ধরে গেছে তোমার ব্যাঙের মতো লাফানো দেখে। হেলাল সাহেব চোখ মুখ উল্টে নিলেন কথা বলতে বলতে। জাইন নিজের রাগ এতক্ষণ যথাসম্ভব ধরে রাখার চেষ্টা করলেও এবার সে বসা থেকে উঠে দাঁড়ালো। সোফার উপর উঠে লাফাতে লাফাতে বলল, এভাবে ব্যাঙ লাফায়? হেলাল সাহেব ভাষণ দেওয়ার ন্যায় হাত তুলে বললেন, হ্যাঁ আমি জানি। এবার আসল কথায় আসো। তোমাকে আমি বলছি না ব্যাঙের মতো লাফ ঝাপ করে আমায় দেখাও ব্যাঙ কিভাবে লাফায়। জাইন দাঁড়িয়ে থাকলো, এবার আর সোফায় বসলো না। রাগী কণ্ঠে চোখে মুখে শক্ততা এনে আওড়ালো, আমার বিবাহিত স্ত্রীর দ্বিতীয় কোনো বিবাহের সম্বন্ধ আসলে, এমনকি দ্বিতীয়বারের ন্যায় বিবাহের কথা উঠলে, এই বাড়িতে আর ওই বাড়িতে একদিনে 2টো জানাজা উঠবে। মনে রাখবেন, তার জন্য দায়ী কিন্তু আপনারাই থাকবেন। হেলাল সাহেব রুড়ো গলায় জিজ্ঞাসা করলেন, হুমকি দিচ্ছ? জাইন নিজের ধারালো চোয়ালে হাত বোলায়। ঠোঁটের কোণে দুর্বেদ্য এক টুকরো হাসি ঝুলিয়ে বলে ওঠে, আমি হুমকি দিচ্ছি না আব্বু। আমার মতভেদের বিরুদ্ধে আবারও কিছু হলে এখন যা বলেছি তা আমি করে দেখাবো, আর তা আপনি খুব ভালো করে জানেন। জাইন নিজের কথা শেষ করে বড় বড় পদক্ষেপ ফেলে চলে যেতে নিবে হেলাল সাহেব জিজ্ঞাসা করলেন, যার বিয়ের সম্বন্ধ আসার জন্য এত লাফালে সে কি জানে সব? হেলাল সাহেবের কথায় জাইনের স্থির হওয়ার পা আবারও গতিশীল হলো। সামনের দিকে হাঁটতে হাঁটতে বলল, আপনার ভাইয়ের কাছেই যাচ্ছি বিয়ের কথাবার্তা বলতে। হেলাল সাহেব নাক ফুলিয়ে বিড়বিড় করে আওড়ালেন, নিজের বিয়ের কথা নিজে গিয়ে বলতে একটু লজ্জা লাগে না? সে কি যুগ আইলো রে বাবা, নিজের বিয়ের কথা নিজেই বলতে যাচ্ছে। সূর্যের দীপ্তি উৎকণ্ঠিত তেজালো। সুফি খাতুন, ইরহাম, ইশরাত, সৌরভী, মম, নুসরাত ও আহানকে নিয়ে বিশেষ আলোচনায় বসেছেন। আলোচনার শিরোনাম, এখনকার ছেলে মেয়ে এত নির্লজ্জ বেহায়া হয় কেন। সুফি খাতুন সোফায় বসে ভাষণ দিচ্ছেন। কেউই মনোযোগ সহকারে তার কথায় কান না দিয়ে মনোযোগ সহকারে মোবাইল স্ক্রল করছিল। এমন অবস্থায় তিনি সবার কাছ থেকে সবার মোবাইল আত্মসাৎ করেছেন, আর সবাইকে মেঝেতে বসিয়ে নিজের ন্যায়মূলক কথাগুলো কানে ঢালছেন। কেউই তার কথা শুনতে চাচ্ছেন না, তারপরেও তিনি জোর করে সবাইকে বসিয়ে রেখেছেন। সুফি খাতুন বলতে লাগলেন, এখনকার ছেলেমেয়েরা এত নির্লজ্জ বেহায়া যে একজন পুরুষের সাথে মাখনের মতো লেগে থাকে, আর কাপড়ও পরে বেহায়া পুরুষদের মতো। নুসরাত কাপড়ের কথা আসতে তরাক করে চাইল সুফি খাতুনের দিকে। নিজের চিরাচরিত কপালে ভাঁজ ফেলে তীক্ষ্ণ চাহনি ছুড়ে দিল সুফি খাতুনের দিকে।
সুফি খাতুন ভাব নিয়ে বসলেন। নুসরাতের দিকে না তাকানোর ভঙ্গি করে জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিলেন। এরপর আবারও বলতে শুরু করলেন। এরা এতটা বেপরদা বেহায়া যে ঘরে ভাই রেখে বুকে ওড়না দেয় না। আমাদের সময় তো এইসব হতোই না। এসব চিন্তা মাথায় আসলেই আমরা তওবা করতাম। আর এখনকার যুগে তো ছেলেদের সামনে উলঙ্গ হয়ে ঘুরতে এদের লজ্জা লাগে না। নুসরাত শুধু নাক ফুলালো, কিছু বলতে নেবে আহানকে দেখালো। নুসরাত রাগ সামলানোর জন্য বিড়বিড় করে কিছু কথা বলল নিজের শোনার মতো। বুড়ি বাচ্চা ঠাডা পড়েছে তোর চোখে, দেখছিস না আমাদের সবার গায়ে ওড়না আছে। দু চারটা অতি বিখ্যাত মানের গালি দিয়ে নিজের মনে ঝাঁজ মিটালো নুসরাত। সৌরভী দাঁতে দাঁত চেপে কখন থেকে বলে যাচ্ছে, এই মহিলা বোকা চন্দ্র দাস, এই মহিলার কথায় একদম গলবে না সৌরভী। এই মহিলা লেজবিহীন প্রাণী। এই মহিলা একটা পিওর খ্রিস্টা। এই মহিলার মাথায় দুটো শিং আছে। এই মহিলা বাল পাকনা বেটি। এই মহিলা পিওর জোকার জোকার জোকার। মম সৌরভীর কথা শুনে হেসে বারবার সৌরভীর গায়ে ঢলে পড়ছে, মুখে হাত চেপে শুধু হাসছে। সৌরভীর অতি উচ্চমাত্রার গালি শুনে সে মনে করেছিল এই মেয়ে গালি কি তা জানেই না, কিছুই বোঝেই না। এখন দেখে এই মেয়ে গালিতে পিএইচডি করে রেখেছে। ঠোঁটে অনর্থক হাসি টেনে এনে বসে রইল। গলবিলের নিচ থেকে ঠেলে গালি বের হলেও সেগুলো যত্ন সহকারে তুলে রাখলো পরে ব্যবহারের জন্য। এবার সুফি খাতুন বললেন, আমাদের সময় তো আমরা আমাদের বড় ভাইদের দেখলে ভয়ে থরথর করে কাঁপতাম। বড় ভাইদের সাথে কথা বলতে গেলে 100 বার ভাবতাম। আর এখনকার যুগে বড় ভাইয়ের সাথে এভাবে চিপকে থাকে খবিশ মেয়েগুলো, যেন বড় ভাই না, এগুলো হলো ওদের জামাই। কি লেভেলের বেহায়া নির্লজ্জ বেলাজ হলে বড় ভাইয়ের নাম ধরে ডাকে। আমাদের সময় 2 মিনিটে বড় থাকলেও আমরা বড় ভাই বলে ডাকতাম। আর এখন 13-14 দিনের বড় ভাইকে নাম ধরে ডাকে। ছি 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 ছি। সুফি খাতুন শ্বাস ফেললেন, এক গ্লাস পানি খেয়ে বললেন, এখন তো লাজ লেহাজ গিয়েছে উচ্ছন্নে। আমরা তো আমাদের স্বামীর দিকে চোখ তুলে তাকাতে পারতাম না, সেখানে পরপুরুষের দিকে চোখ তুলে তাকানো, ঢলাঢলি করা, সেটা তো বিলাসিতা ছিল। নুসরাত মেকি হাসি ঝুলায়, ঠোঁটে ঠোঁট টেনে হাসে। নাসির সাহেব বাড়িতে থাকায় নিজের বাজকাই গলা যথাসম্ভব নিচু করে আওড়ায়। দাদি তুমি ধন্য, তোমার কথা শুনে আমি আবেগে পুরো আপ্লুত হয়ে গিয়েছি। আচ্ছা এইটা বলো, তোমার মোট কয়টা সন্তান? সুফি খাতুন নির্দ্বিধায় বললেন, 10টা। কিন্তু কেন? তুমি তো অনেক ভালো একটা কাজ করেছো দাদি, দাদার দিকে চোখ তুলে না তাকিয়ে তোমার 10টা বাচ্চা। আমার তো ভাবতেই ভয় লাগছে রে বাবারে বাবা। তুমি যদি চোখ তুলে দাদার দিকে তাকাতে তাহলে তো তোমাদের ঘরময় বাচ্চায় ভরে যেত। চোখ তুলে না তাকিয়ে এই অবস্থা। আর যদি দাদার সাথে সামান্য একটু ঢলাঢলি করতে তাহলে তোমার এত বাচ্চা হতো যে এই পৃথিবীতে এদের থাকার ঠাঁই হতো না। আমি ভাবছি আমাদের কথা, আমাদেরও হয়তো এই পৃথিবীতে থাকার ঠাঁই হতো না। নুসরাতের কথা শেষ হতে পুরো ড্রয়িং রুম জুড়ে সুফি খাতুনকে নিয়ে হাসির রোল পড়ে গেল। সুফি খাতুন রাগী গলায় বললেন, চুপ, একদম চুপ। আহান মেঝেতে থাপ্পড় মারতে মারতে আওড়ায়। ও একদম জম্পেশ কথা বলেছে, নানিকে একদম চমলক্ষ বানিয়ে দিয়েছো তুমি আপু। কিন্তু যা বলেছে একদম ডাহা সত্য কথা। নানি যদি চোখ তুলে তাকাতো তাহলে আজ আমরা পৃথিবীতে না থেকে মঙ্গল গ্রহে পড়ে থাকতাম। সুফি খাতুন রাগে ফুসফুস করতে করতে নাসির মঞ্জিল থেকে বের হয়ে গেলেন। যাওয়ার আগে টেবিলে রাখা ফলের বাস্কেট থেকে 2টো আপেল বগল দবা করতে ভুললেন না। নাসির মঞ্জিলের সোফায় বসে আছেন, এক পাশে জাইন, অন্য পাশে নাসির সাহেব। দুজনারই মুখ গম্ভীর করে রাখা, বোঝার উপায় নেই কার মনে কি চলছে বর্তমানে। অনেকক্ষণ দুজনকে লক্ষ্য করার পর নাসির সাহেবের নিকট ঠেকলো এই নীরবতা ভাঙা প্রয়োজন। তাই নিজ উদ্যোগে নীরবতা ভেঙে জিজ্ঞাসা করলেন, কেমন আছো? জাইন বিনয়ের সহিত বলে উঠে। জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? নাসির সাহেব জাইনের প্রশ্নের উত্তর বিনয়ের সহিত দিলেন, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। জাইন মিনমিন করে নিজেকে বলে ওঠে, তা তো দেখতেই পাচ্ছি। আমার বউকে আমার কাছ থেকে দূরে রেখে সবাই ভালো আছে, শুধু আমি ভালো মানুষটা অশান্তিতে আছি। নাসির সাহেব উদ্বেগপূর্ণ কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কিছু বলছিলে? জি না। জাইন কথা গুছিয়ে নিল, নিজের ভেতর ঢোক গিলে বলে উঠল, আসল কথায় আসি মেজ আব্বু, এত ভনিতা করার কিছুই নেই। যা বলতে এসেছি তাই বলে চলে যাব। নাসির সাহেব নিজেও নড়ে চড়ে বসলেন, সিরিয়াস হলেন জাইনের কথা শোনার আশায়। জাইন সময় নিয়ে বলতে শুরু করলো, ইশরাত কিন্তু এখনো আমার সাথে বিবাহের সম্পর্কে, তাই আপনি চাইলেও ইশরাতের বিয়ে দিতে পারবেন না। নাসির সাহেব তীক্ষ্ণ কণ্ঠে, পুতুল খেলা ভেবে ভুলে যাও জাইন।
নাসির সাহেব তিক্ত কণ্ঠে বললেন। জাইন নাসির সাহেবের কথায় নিরর্থক অভিমত পোষণ করে, আলগোছে কথাটা কাটিয়ে দেয় মাছি তাড়ানোর ভঙ্গিতে। নাসির সাহেব সূক্ষ্ম চোখে লক্ষ্য করেন জাইনের চতুরতা। তার কথাটা কি সুন্দরে ছেলেটা কাটিয়ে দিল। জাইন আবারও ফিক হয়ে যাওয়া বিনয়ী স্বরে বলে ওঠে, আমাদের ধর্মীয় মতে একবার বিয়ে হয়ে গিয়েছে, এবার শুধু রেজিস্ট্রি করতে হবে। আপনার মত থাকলে আমি। নাসির সাহেব হাত দিয়ে ইশারা করে কথা থামিয়ে দিলেন। অবাক কণ্ঠে জিজ্ঞাসা করলেন, আমি অনুমতি দেইনি তোমাকে আমার মেয়েকে বিয়ে করার। জাইন অবিচল কণ্ঠে বলে, আমি তো আপনার কাছে পারমিশন নিতে আসিনি মেজো আব্বু, আমি শুধু বলতে এসেছি। পরে বলবেন জানালাম না কেন, তাই জানাতে এসেছি। আপনারা বিয়ের প্রস্তুতি নেওয়া শুরু করুন। নাসির সাহেবকে আদেশ দিয়ে জাইন উঠে দাঁড়ালো। দুহাত পকেটে পুরে বলে ওঠে, প্রথমবার শ্বশুরবাড়িতে আসতে হলে নাকি কিছু আনতে হয়, তাই আপনার জন্য আমি এই সুখবরটা নিয়ে এসেছি। আই হোপ আপনি অতি খুশি হয়েছেন আমার এই সুখবরে। নাসির সাহেবকে স্তব্ধ করে দিয়ে জাইন দোতলার দিকে অগ্রসর হলো। সেদিকে হাঁটতে হাঁটতে জিজ্ঞাসা করলো, আপনার বোকামের রুম কোনটা? আচ্ছা, বলতে হবে না, আমার এতটুকু অ্যাবিলিটি আছে নিজের স্ত্রীর রুম খুঁজে বের করার। নাসির সাহেবকে নিজের কথা দ্বারা মুখ বন্ধ করে দিয়ে জাইন নীরব ভঙ্গিতে সোজা হেঁটে চলে গেল উপরের দিকে। সিঁড়ি বেয়ে উপরে উঠে সামনে রুমের ভেজানো দরজা হালকা করে ফাঁক করে উকি দিতে ওই রুমে ইশরাতকে পাওয়া গেল। জাইন দরজা ঠেলে ভেতরে ঢুকতে ঢুকতে জিজ্ঞাসা করলো, আসতে পারি ম্যাডাম? ইশরাত জাইনের গলার আওয়াজ শুনতে পিছু ফিরে তাকালো। চোখের ভুল মনে করে একবার আপাদমস্তক তাকিয়ে আবারও চোখ ঝাপটালো, যাতে চোখের ভুল হলে প্রতিচ্ছবি চলে যায়। জাইন হাসতে হাসতে রুমে ঢুকে পড়ার টেবিলে চেয়ার টেনে বসলো। রুমে প্রবেশ করার সাথে সাথে জাইনের নাক চিরে মেলি অন্যরকম একটা সুবাস এসে লাগছে। এখনো তা আরো জোরালোভাবে লাগছে। জাইন চোখ ঘোরালো পুরো রুমে, সবকিছু পরিপাটি করে রাখা, বিড়বিড় করে আওড়ায়। পারফেক্ট। ইশরাত প্রশ্ন ছুড়ে দেয়, পারফেক্ট কি? ইশরাত ভ্রু কুঞ্চিত করে রেখেছে প্রশ্নের উত্তর জানার আশায়। জাইনের সেদিকে একবার চেয়ে নির্বিকার কণ্ঠে বলে ওঠে, নাথিং। তারপর নিজের সুদীর্ঘ শরীর নিয়ে উঠে দাঁড়ায়। সামনাসামনি হয় ইশরাতের। দুহাত পকেটে পুরে নিয়ে কাম অ্যান্ড কম্পোস্ট গলায় প্রপোজাল দেয়, ইশরাত, আপনার বাবার অবর্তমানে আমি আপনার সবচেয়ে বিশ্বস্ত ভরসার স্থান হতে চাই। আপনি কি দেবেন আমায় সে অধিকার? ইশরাত বোকার ন্যায় দুই ঠোঁটের ফাঁক করে গোল গোল চোখে তাকিয়ে থাকে উপরের দিকে। জাইন লম্বা হওয়ার দরুন ইশরাতকে জাইনের সাথে চোখে চোখ রেখে কথা বলতে হলে মাথা উপরে তুলতে হয়। তাই জাইনের এমন প্রশ্নের মানে কি জানার জন্য চোখ উপরে তুলল। জাইন ইশরাতের ভড়কানো চাহনি দেখে গ্রীবা বাঁকিয়ে ইশরাতের দিকে সামান্য ঝুঁকে আসলো, কপালে টোকা দিয়ে বলে উঠল, বোকা ইশরাত। ইশরাত একগাল হেসে বোকার মতো বলল, কসম জাইন, আপনি কি বলছেন? আমি তার একটু কিছু বুঝিনি। ইশরাতের কথায় জাইন হাসে অধর বাঁকিয়ে। নিজের তথাকথিত গাম্ভীর্যতে আবারও ফিরে এসে বলে, সময় দিলাম, আপনি চিন্তা করে উত্তর দিন। আমি জানি আপনি যথেষ্ট ম্যাচিউর আমার প্রশ্নটা বোঝার জন্য। জাইন যেরকম নীরবে এসেছিল সেরকম নীরবে নিজের পুরুষালী লম্বা সুদীর্ঘ শরীর ও গম্ভীর মুখখানা নিয়ে রুমের বাহিরে বেরিয়ে গেল। ইশরাতকে ওইভাবে স্থির দাঁড় করিয়ে রেখে জাইন বেরিয়ে যাওয়ার পর ইশরাতের টনক নড়ল। এইমাত্র এই লোক কি তাকে বিবাহের প্রস্তাব দিয়ে গেছে? ইশরাত নিজেকে নিজে প্রশ্ন করল, মানে কি? এভাবে কে বিয়ের প্রস্তাব দেয়? নুসরাত এতক্ষণ ওয়াশরুম থেকে কান খাড়া করে জাইনের কথা শুনছিল। ইশরাতকে নিজের সাথে কথা বলতে দেখে নিজেকে আর ধরে রাখতে পারল না। ওয়াশরুমের ভিতর দরজা ঠেলে মাথা বাইরে বের করে চোখ দুটো উল্টে নিয়ে তেরছা সরে বলে ওঠে, দ্য গ্রেট সৈয়দ জাইন হেলাল ওরফে সৈয়দা ইশরাত নাসিরের বিশেষজ্ঞ স্বামী দ্য গ্রেট কার্ডিওলজিস্ট ডক্টর জাইন এভাবেই বিয়ের প্রস্তাব দেন। নুসরাত ওয়াশরুম থেকে বের হতে হতে ঠাট্টা করে আবারও বলে, শিক্ষিত মানুষের শিক্ষিত স্টাইলে বিয়ের প্রপোজাল দেয়া। আজ পর্যন্ত কেউ এভাবে প্রপোজাল দিল না। আজ কোনো প্রিয় নেই বলে। হেলাল সাহেব খুবই গভীর চিন্তায় আছেন। নিজের সাথে বসে গভীর আলোচনা করছেন। জাইনের কথা শুনে যা বুঝেছেন, এই ছেলে যা ইচ্ছে তাই করে ফেলতে পারে, মেয়েকে তুলে নিয়েও আসতে পারে, তাই কোনো রিস্ক নেওয়া যাবে না। এখানে মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে ওনার। তাই শেষ পর্যন্ত হেলাল সাহেব এই সিদ্ধান্তে পৌঁছেছেন, রাজি হয়ে যাবেন বিয়ের জন্য। কিন্তু তার আগে মেয়ের বিষয়ে একটু খোঁজ খবর নিতে হবে। তিনি যতটুকু দেখেছেন মেয়ে অত্যন্ত বোকা, ঠান্ডা, নরম ও নির্মল প্রকৃতির। হেলাল সাহেব নিজেকে শুধরে দিয়ে বললেন, হয়তো বোকা সেজে বসে থাকে মানুষের সামনে। খোঁজ নিতে হবে। ভালো মানুষের মুখোশে পড়ে থাকলে তা টেনে ছিঁড়ে ফেলতে হবে, আর তার জন্য প্রয়োজন খোঁজ নেওয়ার। হয়তোবা মেয়েটা তার ন্যায় সহজ সরল ভালো মনের অধিকারী হতেও পারে। সাহেব অত্যন্ত গভীর চিন্তায় ব্যাঘাত ঘটিয়ে আগমন ঘটে জাইনের। জাইনকে দেখতে হেলাল সাহেব বলে ওঠে, আমার কোনো সমস্যা নেই। জাইন ভ্রুক্ষেপিন গলায় জিজ্ঞাসা করে, কোন বিষয়ে? তোমার ওই মেয়েকে বিয়ে করার বিষয়ে।
তার আগে আমার একটু খোঁজ খবর নিতে হবে। হেলাল সাহেব নির্বিকার কণ্ঠে কথা শেষ করেন। ঠোঁটে লেগে আছে কুটিল হাসি। জাহিন গম্ভীর পুরুষালী গলায় আওড়ায়, যা ইচ্ছে তাই করুন আপু, কিন্তু আমি ইশরাতকে বিয়ে করব, এটা আমার প্রথম ও শেষ কথা। হেলাল সাহেবকে থমকানো দাঁড়ানো দেখে আর কোনো কথা ব্যয় না করে হেলাল সাহেবকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে জাহিন দ্রুত পায়ে অগ্রসর হলো দোতলার দিকে। হেলাল সাহেব জহুরি নজরে ছেলে যাওয়া দেখলেন, দুঃখিত স্বরে বিড়বিড়িয়ে আওড়ালেন, হেলাল, তোমার ভাগ্যটাই খারাপ, একটা ছেলে তোমার মতো ভালো হয়নি। খড়খড়ে সূর্যের দীপ্তি কমে আসতেই রক্তিম মুখ নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসলেন নিজাম শিকদার। রাগে তার গা জ্বলে উঠছে, বারবার হাতে বড়সড় একটা লাঠি ধরে রেখেছেন। হাত পড়া চুলে হাত বুলিয়ে নিজের বাড়ির পাশে রোপণ করা নিজের অতি প্রিয় গোলাপ গাছের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। ফুলগুলো রেখেছিলেন কোকিলা সুরি মেয়েটাকে দেওয়ার জন্য, কিন্তু কোন খবিসে তার টকটকে লাল গোলাপগুলো তুলে নিয়ে চলে গেছে। নিজাম শিকদার নিজের খিচে ওঠা মেজাজ নিয়ে চিচ্চিরে চাহনি চারিদিকে নিক্ষেপ করলেন। চোর আসলে কে সেটা দেখার আশায় দূর দূরান্তে চোখ বোলালেন। নজরে সন্দেহভোজন কেউ পড়ল না। বিতৃষ্ণায় জিহ্বার ডগা তিতা হয়ে আছে। আকস্মিক মেলি ঝংকার তোলা হাসির শব্দে আশেপাশে তাকাতে চোখে পড়ল সুফিয়া খাতুনকে। সাথে সাথে রাগে ও বিরক্তির উদ্রেক ঘটল। নিগুড় চাহনি সুফি খাতুনের দিকে দিতেই দেখলেন কানের পিঠে গোজা নিজের লাল টুকটুকে সুন্দরী ফুলগুলো। রাগে দিশেহারা হয়ে গেলেন নিজাম শিকদার। নিজের অসুস্থতার কথা বেমালুম ভুলে গিয়ে চড়া গলায় চেঁচালেন। শক্ত হাতে লাঠি চেপে ধরে ধুপধাপ পায়ে এগিয়ে গেলেন সামনের দিকে। চোর হাতে নাতে ধরার জন্য সুফি খাতুনের সামনে গিয়ে দাঁড়িয়ে কানের পিছনে গোজা ফুলের দিকে ইশারা করে কিছু বলতে নিবেন, সুফি খাতুন আবারও যুবতীদের মতো মুখ চেপে হেসে উঠলেন। হাসির তালে পুরো শরীর দুলিয়ে উঠল তার। নিজাম শিকদারের বমির উদ্রেক হচ্ছে সেরকম মুখ বানিয়ে সুফি খাতুনের হাসিতে ভাটা দিলেন। লাঠির সাহায্যে কানের পেছনে গোজা ফুলগুলোর দিকে ইশারা করে শুধালেন, কোথায় পেয়েছেন আপনি ফুলগুলো? সুফি খাতুন কানের পিঠে নিজের পাকা চুলগুলো গুজে নিলেন। রিনরিনে হাসি ঠোঁটে বহাল রেখে বলেন, ফুলগুলো অনেক সুন্দর না? নিজাম শিকদার চড়া গলে এক প্রকার চেঁচিয়ে বললেন, যুবতীর মতন হাসি দেওয়া বন্ধ করুন আর বলুন ফুলগুলো কোথায় পেয়েছেন। যুবতীদের মতো হাসলেই কি বুড়ি মানুষ যুবতী হয়ে যাবেন? সুফি খাতুন যখনই শুনলেন তাকে বুড়ি বলে অবজ্ঞা করা হয়েছে তখনই তিনি ছ্যাদ করে উঠলেন। হাত তুলে শাসিয়ে নিয়ে বললেন, একদম বুড়ি বলবেন না। আপনার মতো বুড়ো আমি এখনো হইনি, তারপরও আপনার মতো আমি এত স্টাইল করি না। নিজাম শিকদার ঠাট্টা করে বললেন, আপনি বুড়ি নয়তো কি কচি খুকি? বাচ্চা মেয়েদের মতন যখন তখন হাসার চেষ্টা করছেন কিন্তু হাসতে পারছেন না। আপনাকে যুবতী কম জোকার বেশি লাগছে। আহান পেছন থেকে উকি মেরে বলে ওঠে, অবশ্যই আমার নানি এখনো যুবতী, আর তার হাসি ও যুবতীদের মতো। আহিনার বাচ্চা, তুই চুপ কর, তোকে এখানে কেউ কথা বলতে বলেনি। নিজাম শিকদার আঙ্গুল তুলে শাসান আহানকে। সুফি খাতুন লজ্জা পেয়ে হেসে বললেন, একদম আমার নাতিকে বকাবকি করবে না বলে দিচ্ছি। সুফি খাতুনের ঢঙে কান্না দিয়ে নিজাম শিকদার আবারও চেঁচান। ঢং বাদ দিয়ে বলুন এই ফুল আপনি কোথায় পেয়েছেন? আহান পেছন থেকে বলে ওঠে, ওই যে আপনার ওই গাছ থেকে নানি ফুলগুলো ছিঁড়ে নিয়ে আসছে। আহান কথা শেষ করে আলগোছে পালিয়ে গেল বাড়ির ভেতর। নিজাম শিকদার ফুসফুস করে ফুলে উঠলেন। হাতের লাঠি সুফি খাতুনের দিকে তাক করে ভয় দেখিয়ে রুড়ো গলায় বললেন, এখনই ফুল দেন, নয়তো এখানে আপনাকে মেরে ভর্তা বানিয়ে রেখে দেব। বুড়ো বয়সে ভীমরতি যুবতী হওয়ার শখ জেগেছে। সুফি খাতুন হিংস্র চোখে তাকিয়ে কানের পেছনে গোজা ফুল হাতে তুলে নিলেন। নিজাম শিকদারের অপমানের বদলা হিসেবে তরতাজা গোলাপ ফুলগুলো শক্ত হাতে নিজের দু হাতে তালুতে পিষে ছুঁড়ে ফেললেন রাস্তার ধারে। হু করে ভেঙচি কেটে অহংকার দেখে চলে গেলেন সৈয়দ বাড়ির ভেতরে। যেতে যেতে নিজাম শিকদারের মুখের উপর গেট লাগিয়ে গেলেন শব্দ করে। উচ্চ শব্দে নিজাম শিকদার শোনার মতো করে বললেন, কত বড় সাহস! সুফি খাতুনকে বলে নাকি সে ঢং করে আমি সুফি নাকি জোকার। এবার একটা শিক্ষা হবে ওই বুড়া নিজামে। জীবনে আরো একবার আমাকে বুড়ি বলতে একবার হলেও ভাববে। মমর সাথে দ্বিতীয়বারের ন্যায় মাহাদির দেখা তা অনাকাঙ্ক্ষিতভাবে। মম আজও কাদায় মাখামাখি করেছে। সৈয়দ বাড়ির পিছঢালা রাস্তায় স্লিপ কেটে ঠাস করে হাঁটার রাস্তায় পড়েছে। তার মধ্যে আবার নতুন মেহমান তার দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হাসছে। ব্যঙ্গ করে হাসতে হাসতে লোকটা আবার হাত বাড়িয়ে দিয়েছে তার দিকে। এই সাহায্য নেওয়ার থেকে বিষ খেয়ে মরে যাওয়া মামুর নিকট সহজ ঠেকল। রাগে দুঃখে মাহাদির বাড়িয়ে দেওয়া হাত অবজ্ঞা করে নিজের হাতের তালুতে ভর দিয়ে ওঠার চেষ্টা করতে আবারও পুরো শরীর নিয়ে ধপাস করে পড়ল। তার মতো একজন প্রাপ্তবয়স্ক যুবতী বারবার একজন অচেনা লোকের সামনে পড়ায় অনেকটাই লজ্জায় পড়ল। চোখের কাছে কিতকালের ভেতর জমা হলো একরাশি জল। তা বের হওয়ার আগে হাতের তালুতে ভর দিয়ে উঠতে যাবে, বৃষ্টির পানি মাথায় লাগায় হাঁচি দিতে যাবে, আর তখনই ঘটল দুর্ঘটনা। হাঁচির সাথে
অসাবধানতা বশত সর্দি বের হয়ে আসলো নাকের ডগায়, আর তা দেখে হাহা করে গা কাঁপিয়ে হেসে উঠল মাহাদি। মাহাদির হাসি দেখে লজ্জায় অস্বস্তিতে ঝরঝর করে চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল মমর। লজ্জায় মুখ ঢেকে কোনো রকম নিচ থেকে ওঠার চেষ্টা করতে তৃতীয়বারের মতো পায়ের সাথে পা বেজে ঠাস করে পড়ল। মাহাদির হাসির ঝংকার তার সাথে আরও বেশি বৃদ্ধি পেল। মমর রাগে ইচ্ছে করলো অভদ্র লোকটার মাথা ফাটিয়ে ফেলতে, হাহা করে হাসা মুখের মধ্যে একদলা কাদা ঢুকিয়ে দিতে। রাগে হিতাহিত জ্ঞান শূন্য মম কোনো রকম হাতে চাপ দিয়ে উঠে দাঁড়ায়। পায়ে হয়তো মোচড় লেগেছে তৃতীয়বার পা বেজে পড়ার জন্য, তাই মম উঠে সোজা দাঁড়াতে চিনচিনে ব্যথায় তার সারা শরীর অসাড় হয়ে গেল। এর মধ্যে মাহাদি পুরুষালী গলার উচ্চ শব্দে হাসির আওয়াজ কানে বিচ্ছে অস্বাভাবিকভাবে। মাহাদির হাসি এখনো একইভাবে বহাল। মম হাতে নেওয়া কাদার দলা মাহাদির হাসির মধ্যে তার মুখের ভেতর থাবা মেরে ফেলে দিল, যা সোজা গিয়ে মাহাদির মুখে লাগলো। হাসি হাসি মুখখানা এক নিমিষে পাংশুটে বর্ণ ধারণ করলো। হাসি থেমে গেল নিমিষে। মম বিরক্ত নিয়ে শুধায়, এবার হাসুন না, হাসুন। হাহা করে মুখ বন্ধ কেন এখন? ঠোঁট মেলেছে সেগুলো আর জোড়া লাগতে চায় না, তাই না? বিরক্ত করলো। মাহাদি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। ফেল করে শুধু মম রাগী মুখ অবলোকন করছে। বেমালুম ভুলে গিয়েছে মম একদলা কাদা তার মুখে ঠেসে দিয়েছে। মাহাদি হতবিহ্বল চেহারা নিয়ে মমকে অবলোকন করতে করতে ঢোক গিলতে নিবে জিহবায় কাদার অস্তিত্ব পেল। আর তখনই খাদ্যনালী ঠেলে বমি নামক বজ্র পদার্থের উদ্রেক হলো। চোখ মুখ উল্টে ওয়াক ওয়াক করে মুখের ভেতরের কাদা পরিষ্কার করার চেষ্টা শুরু করে মাহাদি। মম মাহাদির সামনে দাঁড়িয়ে হাত থেকে কাদা ঝাড়তে ঝাড়তে খেপা দৃষ্টি ছুড়ে দিল। গটগট করে পা ফেলে নাসির মঞ্জিলে যাওয়ার উদ্দেশ্যে উল্টো পথে হাঁটা ধরল। মনে মনে নিজেকে বলল, আর জীবনে এই ফোপার বাড়িতে আসবো না। যখনই আসি তখনই কাদায় পড়ে গড়াগড়ি খায়। মমর যাওয়ার দিকে চোখ তুলে একবার তাকে মাহাদি আবারও থুতু করে মুখের কাদা ফেলার চেষ্টা করে। জিহবায় এখনো কাদার ছোট ছোট অংশের অস্তিত্ব রয়েছে, সেটা উপলব্ধি করতে পারছে সে। মুখ থেকে কাদা পরিষ্কার করতে করতে মৃদু কণ্ঠে আওড়ায়, স্ট্রেঞ্জ, আমি কি করলাম? এত রাগ করলো কেন? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।